네. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব প্রোগ্রামিং নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। এখানে আমাদের খুব বড় বড় কোড করা লাগবে না। টেবিল করার জন্য কী রকম কোড লাগবে, একটা লিস্ট বানানোর জন্য কী রকম কোড লাগবে, সেগুলো আমাদের জানার প্রয়োজন নাই। আমাদের এরকম কিছু আসবেও না। জাস্ট এমন আসতে পারে টেবিল ট্যাগ কী, টেবিলের মধ্যে টিআর দিয়ে কি বোঝায়, ঠিক আছে, অ্যাট্রিবিউট কি। তো আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো, আমরা প্র্যাকটিক্যালি জানবো, কোনো সমস্যা নাই। অর্থাৎ আসলে কোড করলে যে আসলে এটা আসে সেটা আমরা দেখবো, ঠিক আছে। ছোট ছোট যেগুলো আছে বোল্ড করা, ইটালিক করা, সেগুলো আমরা কোড করে করে ইনশাল্লাহ আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তো আশা করছি তোমরা সবাই আচ্ছা, তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। তোমাদের পড়াশোনা আশা করছি ভালোই যাচ্ছে। অবশ্যই টাইম খুবই টাইট টাইম তোমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট টাইম। যে টাইমের আসলে কোনো তোমাকে কি বলবো প্রাইস হতে পারে, এটা প্রাইসলেস টাইম একটা, ঠিক আছে। সেই টাইমটা আশা করছি তোমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারছো। যদি না এখনও যদি তোমাদের ফাঁকিবাজি করে থাকো, এরকম কোনো দেখতেছো যে না তোমার সময়টা কোনো না কোনোভাবে ওয়েস্ট হয়ে যাচ্ছে, সেগুলো অবশ্যই ফিক্স করে ফেলো দ্রুতই। এই টাইমটা আসলে গেলে আর ফিরে পাবা না, এরকম একটা টাইম। তো ঠিক আছে, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা
আগের ক্লাসটা আশা করি সবাই দেখেছো। আগের ক্লাসে আমরা একটা ক্লাসের মাধ্যমে পুরো প্রথম অধ্যায়ের একদম পোস্টমর্টেম করে ফেলছি। আজকে ইনশাল্লাহ চতুর্থ অধ্যায়ের পোস্টমর্টেম করা হবে। তো তোমরা সবাই যুক্ত থাকো ক্লাসে। আর আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব এখনই। আমাদের আজকের চতুর্থ অধ্যায় আমরা একদম প্র্যাকটিক্যাল সহ ক্লাস করব ইনশাল্লাহ। তো দেখি আমার সাথে কে কে যুক্ত হয়ে গেছে। আমার সাথে এম এস মিম, শেষ পৃষ্ঠা বিজয়, সাউন্ড কম একদম, আয় হায় হায় কি বলে সাউন্ড নাকি একদম কম, সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড সাউন্ড কম কেন হবে? আচ্ছা এখন সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু বলো। সাউন্ড তো ঠিক থাকার কথা, তোমরা আমাকে একটু জানাও তো সাউন্ড ঠিক আছে কিনা। একজনে বললো যে সাউন্ড নাকি একদম কম, আমাকে একটু বলো সাউন্ড ঠিক আছে কিনা আমাকে। এই টাইম ইয়ে নাকি একটু সাউন্ড কম বলতেছে একজনের, সাউন্ড ঠিক করে দেন। ওকে, এই যে অনেকে বলতেছে সব কিছু ঠিকঠাকই আছে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা হচ্ছে প্রথমে যদি আমরা একটু খেয়াল করি যে হচ্ছে আমাদের আজকের ক্লাসে আমরা কি কি জিনিস আলোচনা করব সেই সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত জানতে চাই। আশা করি এখনটা সাউন্ড টাউন্ড ঠিক আছে, সবাই আশা করি এখন শুনতে পাচ্ছ। ঠিক আছে, তো আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব, প্রথমত আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের আজকের ক্লাসের প্রথম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব জিনিসটা আসলে কি। ওয়েব সম্পর্কিত আমরা জানবো যে ওয়েবটা আসলে কি। তার পরবর্তীতে জানবো আইপি অ্যাড্রেস বা ডোমেইন নেম, এই জিনিসটা আসলে কি। তার পরবর্তীতে আমরা জানবো সার্চ ইঞ্জিন কি, ওয়েব ব্রাউজার ইউআরএল কি, ওয়েবসাইটের প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো, ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে আমরা জানবো, এইচটিএমএল ও বিভিন্ন প্রকারের ট্যাগ সম্পর্কে আমরা জানবো, এবং তার পরবর্তীতে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসেও আমি তোমাদেরকে কিছু এক্সট্রা এমসিকিউ দিয়ে দিব। বিগত বছরের বোর্ড পরীক্ষায় যে সব এমসিকিউ গুলো আসছে সেগুলো আমি ইনশাআল্লাহ তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সেগুলো প্র্যাকটিস করে নিতে পারবে। আগের ক্লাসের পিডিএফ দেখে তোমরা দেখছো যে আশা করি যে তোমাদের আগের ক্লাসের মধ্যে কিন্তু আমি এক্সট্রা পিডিএফ একটা দিয়েছি, ওইখান থেকে তোমরা আরো বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। আজকের ক্লাসও ঠিক সেম থাকবে, আজকে যে এমসিকিউ গুলো পড়াবো সেগুলো তো থাকবেই, পাশাপাশি তোমাকে হচ্ছে বিগত মানে বছরে যে বোর্ড প্রশ্নগুলো আসছে সেগুলো তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে, তোমরা প্র্যাকটিস করে নিও। এখন আসো প্রথমে আমরা ওয়েব কি জিনিস, ওয়েব সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত জানতে চাই যে ওয়েবটা আসলে কি, ওয়েব সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো, ঠিক আছে। তো এখন যদি আমরা খেয়াল করি ওয়েবটা আসলে কি। ওয়েব হচ্ছে, এখন তুমি মনে করতে পারো ওয়েব মানে হচ্ছে ওয়েবসাইট, এরকম কিছু না। ওয়েব মানে কিন্তু ওয়েবসাইট না। ওয়েবটা কি দেখো, ওয়েব হচ্ছে www, এটা হচ্ছে ওয়েবের একটা সংক্ষিপ্ত রূপ, বা ওয়েবকে www দিয়েও বলা হয়। www এর একটা পূর্ণ নাম আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটাও বলা হয়। এটা হচ্ছে আমরা যখন কোনো কিছু সার্চ দেই নরমালি, দেখো
তুমি মনে করো কোনো একটা ছবি তোমার দরকার, মনে করো একটা নেচারের ছবি দরকার, তুমি নেচার লিখে সার্চ দিলে, নেচার পিকচার লিখে সার্চ দিলে অনেকগুলা ওয়েবসাইট আসবে, তাই না? অনেকগুলো ফ্রি পিকের ওয়েবসাইট আসবে, পিক্সেলসের ওয়েবসাইট আসবে, তোমার কাছে আনস্প্ল্যাশের ওয়েবসাইট আসবে, অনেকগুলো ওয়েবসাইট আসবে, যেসব ছবির ওয়েবসাইটগুলো আছে অনেকগুলো। এই সবগুলো যে জায়গায় জমা আছে, এই সবগুলো যে জায়গায় জমা আছে সেটাকে আমরা বলবো ওয়েব। তো এই ওয়েবকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটাকে সংক্ষেপে বলা হয় WWW, অথবা আরো সংক্ষেপে বলা হয় কি ওয়েব। তো আশা করি এটা বুঝতে পেরেছো। আর এটা আবিষ্কার করেছেন ইংরেজ পদার্থবিদ স্যার টিম বার্নার্স-লি। উনি হচ্ছে 1989 সালে এটা আবিষ্কার করেছেন। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা আশা করি তুমি বুঝতে পেরেছো। এটা স্যার টিম বার্নার্স-লি 1989 সালে আবিষ্কার করেছেন। তো এই টিম বার্নার্স-লি ওয়েব আবিষ্কার করেছেন 1989 সালে। তিনি ইংরেজ পদার্থবিদ ছিল, এটা মনে রাখবা। এবার আসো ওয়েব পেজ। এখন আসো আমরা ওয়েব পেজ, ওয়েবসাইট সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি, যে ওয়েব পেজ কি জিনিস, ওয়েবসাইট কি জিনিস, এই সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, ওয়েব পেজ হলো একটা ওয়েব ডকুমেন্ট যেখানে ছবি, অডিও, ভিডিও, টেক্সট ইত্যাদি সংবলিত থাকে। তুমি এটা সংজ্ঞাটা ভুলে যাও, আমার কথা শোনো। ওয়েব পেজটা কি? নরমালি তুমি যদি কোনো ওয়েবসাইটে ঢুকার পরে প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটাই মনে করো একটা ওয়েব পেজ। এই ওয়েব পেজে কি থাকে? একটা ওয়েবসাইটের মধ্যে কি থাকে? ছবি থাকতে পারে, লেখা থাকতে পারে, ইমেজ থাকতে পারে, তাই না? তার পরবর্তীতে হচ্ছে অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, এই সব মিলেই তো দেখছো এটাও পড়ে যায়। তুমি কেন এত দুষ্টামি করো? মাইক ওকে, মাইক্রোফোনও হেনার মতো হয়ে গেছে, চলে যায় শুধু। এখন দেখো, একটু খেয়াল করো যে আমাদের এই যে একটা ওয়েব পেজের মধ্যে যে জিনিসগুলো থাকে এই সবগুলা মিলে যে আমাদের ওয়েব ডকুমেন্টে, এটাকে আমরা ওয়েব পেজ বলি। তো আশা করি ওয়েব পেজ জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, সুন্দর করে নোট করে ফেলো। ওয়েব পেজটা কি? যেখানে ছবি, অডিও, ভিডিও, টেক্সট ইত্যাদি থাকতে পারে এরকম একটা ওয়েব ডকুমেন্টকে, এটা যেহেতু ওয়েবসাইট আছে এই জন্য এটাকে ওয়েবের মধ্যে যেহেতু আছে এটা একটা ওয়েব ডকুমেন্ট, এটা মিলে হচ্ছে একটা কি ওয়েবসাইট। যেমন এটা হচ্ছে এডুকেশনের একটা ওয়েবসাইটের একটা পেজ। এখানে দেখো লেখা আছে, একটা টেক্সট লেখা আছে, একটা ছবি দেওয়া আছে, তারপর এখানে এই যে ছবি দেওয়া আছে, তো এই যে কিছু আইকন দেওয়া আছে, এই যে লেখা, অডিও, ভিডিও, ছবি, এই সব মিলে যেটা হয় সেটা হচ্ছে একটা ওয়েব পেজ। তাহলে আমরা ওয়েব পেজটা বুঝতে পেরেছি। দুষ্ট মাইক, আচ্ছা। তার পরবর্তীতে দেখো ওয়েব পেজের মধ্যে যে দেখো এটা হচ্ছে আরেকটা ওয়েব পেজ, এখানের মধ্যে ওয়েব পেজের এক্সাম্পল, এটা হচ্ছে আরেকটা ওয়েব পেজ। তার মানে একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু একাধিক ওয়েব পেজ থাকতে পারে, তাই না? একটা ওয়েবসাইটের মধ্যে কি একাধিক ওয়েব পেজ থাকতে পারে। তোমরা বিশ্বাস করো না? বিশ্বাস না করলে আসো তোমাদেরকে দেখাই। একটা ওয়েবসাইটের মধ্যে যে একাধিক ওয়েব পেজে থাকতে পারে এটা আমরা একটু বিশ্বাস করার চেষ্টা করি। দেখি, তোমরা আমাকে যেহেতু বিশ্বাস করতেছো না, তোমাদেরকে একটু বিশ্বাস করানোর চেষ্টা করি। মনে করো আমরা আমাদের আই এডুকেশনের ওয়েবসাইটের মধ্যে একটু গেলাম, কি আছে জীবনে, এই যে আই এডুকেশনের ওয়েবসাইটে আসলাম। আসার পর তুমি যদি এখানে খেয়াল করো যে তুমি এখানে দেখতে পাচ্ছ, প্রথমে আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোম পেজ বলা হয়। নরমালি আসলে যে পেজটা দেখতে পারি সেটা হচ্ছে হোম পেজ। এখন তুমি যদি এখান থেকে ব্লগে ক্লিক করো, দেখো এখন কিন্তু অন্য আরেকটা জিনিস দেখাচ্ছে। তুমি যদি এখান থেকে কোর্সেসে ক্লিক করো তাহলে দেখো এখানে কিন্তু অন্য আরেকটা জিনিস দেখাচ্ছে। তার মানে প্রথমে হোমে থাকলে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হোম পেজ। কোর্সেসে ক্লিক করলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলবো কি? সেটা হচ্ছে কোর্সেসের পেজ। এই যে ব্লগে ক্লিক করলে তোমরা কি লেখা দেখতে পাচ্ছ? আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছ। ব্লগে ক্লিক করলে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্লগের পেজ। নোটিসে ক্লিক করলে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নোটিসের পেজ। তার মানে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ওয়েব পেজ। এই ওয়েবসাইটের মধ্যে একাধিক ওয়েব পেজ কি আছে। তার মানে একটা ওয়েব পেজে কি থাকতে পারে? যে দেখো টেক্সট আছে, ইমেজ আছে, তাই না? এই সব কিছু মিলেই হচ্ছে আমাদের কি একটা ওয়েব পেজ। সো ওয়েব পেজটা কি? আশা করি ছোট্ট বন্ধুরা তোমরা এটা বুঝে গেছো যে ওয়েব পেজটা আসলে কি। তাহলে এখন ওয়েব পেজ তো বুঝলাম ভাই, ওয়েবসাইটটা কি তাহলে? এখন ওয়েবসাইট দেখো, ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটটা হচ্ছে একাধিক ওয়েব পেজ মিলে যেটা তৈরি হয় সেটা ওয়েবসাইট। তবে এটার আরো পরিপূর্ণ সংজ্ঞাটা হচ্ছে একই ডোমেনের অন্তর্গত। এখন তুমি বলতে পারো ভাই একই ডোমেন বলতে কি বোঝায়? ডোমেন জিনিসটা কি? একই ডোমেনের অন্তর্গত বলতে কি বোঝায়? সহজ ভাষায় যদি তোমাকে বলি একাধিক ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট। কেমনে? আমরা একটু আগে যে দেখলাম অনেকগুলো আমাদের আই এডুকেশনের যে ওয়েবসাইট গুলো আছে, ওয়েবসাইটটার মধ্যে অনেকগুলো ওয়েব পেজ আছে, এই সবগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট হয়েছে, তাই না? সবগুলো ওয়েব পেজ মিলে কি একটা ওয়েবসাইট হয়েছে। আবার আমরা যদি এখানে খেয়াল করি, এই জায়গার মধ্যে যদি আমরা খেয়াল করি যে এখানে
অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি বলছে, বাট একই ডোমেন বলছে। একই ডোমেন বলে কিন্তু আমাদেরকে একটু কনফিউজিং করে ফেলছে যে একই ডোমেনটা কি। তো ডোমেন সম্পর্কে আমরা সামনে বিস্তারিত জানবো, তারপর আমি তোমাদেরকে একটু আলোচনা করে দেই সেই জিনিস সম্পর্কে যে একই ডোমেন বলতে কি বোঝায়। দেখো একটা জিনিস খেয়াল করো তোমরা, ওকে একটা জিনিস খেয়াল করো তোমরা, এখানে যদি আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই জায়গায় যদি আমি হোম পেজে থাকি, প্রথমে দেখো এখানে কি লেখা। এখানে যদি তুমি একটু লেখা দেখো, আমাকে বিশ্বাস করো, তোমরা যদি পড়তে না পারো আমার কথা বিশ্বাস করো, এখানে লেখা আছে https://www.ieducationbd.com, এটা লেখা আছে। এখানে যে ieducationbd.com এটাই হচ্ছে ডোমেইন, এটাই হচ্ছে কি ডোমেন। ফেসবুকের ডোমেন কি facebook.com, ইউটিউবের ডোমেন কি youtube.com, ঠিক আছে। সো এটাই হচ্ছে ডোমেইন। এখন আমি যদি এখানে কোর্সেসে ক্লিক করি, দেখো লেখা আছে কিন্তু এখন কিন্তু আমি কোর্সেসের ওয়েব পেজে আছি। এখন দেখো এখানে কিন্তু শুরুতে লেখা আছে ieducationbd.com, ওই ডোমেনটা কিন্তু ঠিক আছে। এরপরে লেখা আছে /courses, এখানে কি লেখা আছে আমাকে বিশ্বাস করো তোমরা প্লিজ, এখানে লেখা আছে ieducationbd.com/courses, ieducationbd.com কিন্তু লেখা আছে। আমি যদি এখানে নোটিসে ক্লিক করি, দেখো এখানে কিন্তু লেখা আছে ieducationbd.com/notice। আমি যদি এখানে ব্লগে ক্লিক করি, তাহলে দেখো এখানে লেখা আছে ieducationbd.com/blog। তার মানে প্রত্যেকটা পেজেরই ওই যে /notice/blog/courses আছে, কিন্তু শুরুতে সবগুলারই সেম জিনিস ছিল ieducationbd.com। এটাই মানে ডোমেন, সবগুলোর মধ্যে কিন্তু একই ডোমেন ছিল। এই জন্য বলতেছে যতগুলো ওয়েব পেজে থাকুক না কেন একই ডোমেনের আন্ডারে থাকতে হবে। না হলে এখন মনে করো ঢাকা ভার্সিটির একটা ওয়েব পেজ, জাহাঙ্গীরনগর একটা ওয়েব পেজ, দুটো মিলে তো আমি একটা ওয়েবসাইট বলতে পারবো না। কেন? কারণ ঢাকা ভার্সিটিটা ঢাকা ভার্সিটির ডোমেইনের অন্তর্গত, জাহাঙ্গীরনগরেরটা জাহাঙ্গীরনগরের ডোমেইনের অন্তর্গত, জগন্নাথেরটা জগন্নাথের অন্তর্গত, রাজশাহীরটা রাজশাহী ডোমেন ru.com এর অন্তর্গত। তার মানে আমরা বুঝতে পেরেছি যে ডোমেনটা একই হতে হবে, এই একই ডোমেনের আন্ডারে এবার যতগুলো ওয়েব পেজই থাকুক না কেন সবগুলো মিলে, এই সবগুলো ওয়েব পেজ মিলে আমাদের একটা ওয়েব সাইট হবে। তো এখন ওয়েবসাইটটা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। আরো সহজ ভাষায় যদি বুঝাই, কি আছে আমার আশেপাশে, কি দিয়ে বুঝাইতে পারি, কি দিয়ে, আচ্ছা এখানে তো কিছুই নাই, কি দিয়ে বুঝাবো আমি, টিং টিং টিং। আচ্ছা একটা বইয়ের কথা চিন্তা করো, ঠিক আছে, মনে করো আমার হাতে একটা বই, এই বইয়ের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ, অনেকগুলো পেজ। এই পুরো বইটাকে একটা ওয়েবসাইট বলবো, আর প্রত্যেকটা পেজকে আমি বলবো এক একটা ওয়েব পেজ। মানে এই প্রত্যেকটা পৃষ্ঠা হচ্ছে এক একটা ওয়েব পেজ, আর প্রত্যেকটা পৃষ্ঠা মিলে যে বই সেটাকে আমরা বলবো একটা ওয়েবসাইট। তো আশা করি ওয়েব পেজ আর ওয়েবসাইট কি জিনিস সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন তোমরা আমাকে বলো ক্লিয়ার কিনা, বলো বলো ক্লিয়ার কিনা। রিদি সরকার বুঝতে পেরেছে, মারিয়া রিম নির্দিষ্ট ঠিকানা, সঞ্জনা পড়তেছে, আচ্ছা পড়তেছে বলতেছে যে ঠিক আছে বুঝতে পেরেছে, ওকে ভেরি গুড। বরিশাল ইউনিভার্সিটির কথা বলেন, ইয়েস বরিশাল ইউনিভার্সিটির কথা বললাম। ওকে তাহলে আমরা ওয়েব পেজ আর ওয়েবসাইট সম্পর্কে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গেছি, তাই না। তো এবার আসো ওয়েবসাইট শেষ, এবার ওই যে ডোমেইন নেমের কথা এতক্ষণ বলতেছিলাম, এখন আসো আমরা একটু ডোমেইন নেম সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি যে ডোমেইন নেমটা কি। তো আমরা যদি ডোমেইন নেমের একটু সংজ্ঞা বুঝতে যাই, দেখো ডোমেইন নেমের সংজ্ঞা বুঝতে গেলে ওয়েবসাইটের স্বতন্ত্র নামকে ডোমেইন নেম বলা হয়। তোমাকে জিজ্ঞেস করতে পারে, এমসিকিউ আসতে পারে, ওয়েবসাইটের স্বতন্ত্র নামকে কি বলা হয়, ডোমেইন নেম বা ডোমেইন বলা হয়। তো এখন স্বতন্ত্র নামকে ডোমেইন বলা হয়, এই ডোমেইন দিয়ে আসলে কি বোঝায়, দেখো ডোমেইন নেমটা হচ্ছে এমন যে তোমার যে ওয়েব পেজ বা ওয়েবসাইট সেটার একটা নির্দিষ্ট নাম যেটা অন্য পৃথিবীর অন্য কোনো কিছুর সাথে মিলবে না। যেমন facebook.com, এটা কিন্তু পৃথিবীর আর কোনো ওয়েবসাইটের নাম নাই। এই যে ieducationbd.com, এটা কিন্তু পৃথিবীর আর কেউ চাইলে এটা এখন আর ব্যবহার করতে পারবে না, যতদিন এটা আমাদের কাছে টাকা দিয়ে কিনা আছে, এটা সাবস্ক্রিপশন যতদিন পর্যন্ত কিনা আছে, কেউ আর এই নামে কিছুই কিনতে পারবে না, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। তো এই নামগুলা হচ্ছে ডোমেইন নেম। এখন এই ডোমেইন নেম দেখো কিভাবে আসলে কাজ করে। মনে রাখবা প্রত্যেকটা ওয়েবসাইটের ঠিকানা আসলে কোনো নাম দিয়ে ঠিক মানে বের করা যায় না। তোমার ওয়েবসাইটটা তুমি যে জায়গায় রাখছো, ওয়েবসাইট কিন্তু একটা জায়গায় রাখতে হয়, ঠিক আছে। ওয়েবসাইটে তুমি যে জায়গায় রাখছো, হয় কোনো একটা কম্পিউটারে কোনো একটা সার্ভারে রাখছো, তো এই রাখার জায়গাটাও কিন্তু টাকা দিয়ে কিনে নিতে হয়, ওটাকে বলা হয় হোস্টিং। ওটাকে কি বলা হয়, ওয়েব হোস্টিং। মনে করো আমি এখন একটা ওয়েবসাইট বানাইছি, ওয়েবসাইটে কি আছে, ভিডিও আছে, অডিও আছে, লেখা আছে, ছবি আছে, কত কিছু আছে। তো এগুলো একটা জায়গা নিচ্ছে না, 2 জিবি 3 জিবি যে কোনো একটা পরিমাণ জায়গা তো নিচ্ছে। তো
এটা তো আমি কোথাও একটা রাখতে হবে। কোথায় রাখবো? আমি এমন এক জায়গায় রাখবো যেটা সারাক্ষণ ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে এবং 24 ঘন্টা অন থাকে, কারণ আমার ওয়েবসাইটে কে কখন ঢুকবে আমি তো জানি না। তার মানে এটাকে এমন এক জায়গায় রাখতে হবে যে জায়গায় সে 24 ঘন্টা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে এবং অন থাকবে। এটাকে বলা হয় সার্ভারে রাখা আর কি। তো এখন ঠিক আছে, রাখলাম, একটা সার্ভারে রাখলাম। রাখার পরে ওই সার্ভারের বা ওই কম্পিউটারে যেখানে আমি রাখছি, যেটা 24 ঘন্টা পর্যন্ত ইন্টারনেটের সাথে সংযুক্ত, সেটার একটা অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেসটা হচ্ছে একটা নিউমেরিক্যাল অ্যাড্রেস, অর্থাৎ নাম্বার টাইপের অ্যাড্রেস। 245.615.140.160 এইরকম টাইপের নাম্বার, ঠিক আছে? তো এখন ওই কম্পিউটার, যে কম্পিউটারের মধ্যে তুমি ওয়েবসাইটটা রাখছো, সেই কম্পিউটারের কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে, তার ঠিকানা আছে। ওই ঠিকানাটা কিন্তু এরকম নাম্বার টাইপের, এই যে এরকম নাম্বার টাইপের। ওয়ান্স মনে করো তুমি যে সার্ভারে রাখছো, এই যে মনে করো যে কম্পিউটারে রাখছো, সেই কম্পিউটারের নাম্বার হচ্ছে 172.67.171.198। এটা হচ্ছে কম্পিউটারের অ্যাড্রেস। এখন যদি এটা লিখে সার্চ দেই ওয়েবসাইট, আমি যদি ব্রাউজারে ঢুকে এটাকে সার্চ দিই, আমি তোমার ওয়েবসাইটটা পেয়ে যাব। খুবই সুন্দর কথা। তো এটা লিখে সার্চ দিলে তো পেয়ে যাচ্ছি। তো এখন তাহলে ভাই, তাহলে আবার এই নামের দরকার পড়ছে কেন? দেখো ঠিক আছে, আমি আইপি অ্যাড্রেস লিখে সার্চ দিলে আমি পেয়ে যাব, ভালো কথা। কিন্তু এখন তুমি কয়টা আইপি অ্যাড্রেসের কথা মনে রাখবা? দেখো এখন যদি এমন হতো, ফেসবুকের আইপি অ্যাড্রেস তোমার মনে রাখতে হবে, ইউটিউবের আইপি অ্যাড্রেস মনে রাখতে হবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস মনে রাখতে হবে, এডুকেশন বিডির আইপি অ্যাড্রেস মনে রাখতে হবে, এতগুলা আইপি অ্যাড্রেস মনে রাখা কি সম্ভব? সম্ভব নয়। এই জন্য এই আইপি অ্যাড্রেস মনে রাখা সম্ভব নয় বিধায় আমাদের কাছে আলফা নিউমেরিক টাইপের বা হচ্ছে আমাদের টেক্সট টাইপের হচ্ছে অ্যাড্রেস চলে আসছে। অর্থাৎ আমরা ieducationbd.com লিখলেই চলে আসবে। তো এটাকে কি বলা হয়? এটা হচ্ছে ডোমেইন। তো এটা যখন তুমি টাকা দিয়ে কিনবা, এমন একটা নাম হতে হবে যেটা পৃথিবীতে আর কেউ এখনো ব্যবহার করছে না। এটা কেনার পরে কি হয়, এই ডোমেইনের সাথে ওই যে আইপি অ্যাড্রেস নাম্বারটা আছে, এদের মধ্যে একটা কানেকশন ঘটায়। অর্থাৎ তুমি যখন ieducationbd লিখে সার্চ দিবা, তখন এই নাম্বারে গিয়ে সে কি করবে? ক্লিক করবে আগে। অর্থাৎ এই নাম্বারকে সে খুঁজবে, এই অ্যাড্রেসকে খুঁজবে। তুমি লিখতেছো এটা, কিন্তু আসলে সে সার্চ করতেছে আসলে এটা। তাহলে এটার দরকার কি? এটা শুধুমাত্র দরকার আমরা মানুষেরা যেন মনে রাখতে পারি সহজে। এই জন্যই শুধু ডোমেন নেম, আর কোনো কারণ নাই। আমরা যেন মনে রাখতে পারি সহজে, এই জন্য এই নামটা দরকার। তো যখন তুমি এই ডোমেন নেম কিনবা, তখন ওই আইপি অ্যাড্রেসের সাথে একটা কানেকশন ঘটানো হয়। তো সেজন্য তুমি যখন এটা লিখে ব্রাউজারে সার্চ করো, আসলে সার্চ হয় এটা সার্চ হওয়া মানে এই যে কম্পিউটারের আইপি অ্যাড্রেস বা যে সার্ভারের আইপি অ্যাড্রেস, এটা ওই সার্ভারকে খুঁজতে থাকে সে। ওই সার্ভারকে খোঁজার পরে দেখো ওই যে তুমি যে ওয়েবসাইটটা রাখছো, সেই ওয়েবসাইটটা তখন ওপেন হয়। এটাই হচ্ছে আইপি অ্যাড্রেস আর ডোমেইনের হিসাব নিকাশ। আমি আরেকবার শর্ট করে বুঝাই। তুমি তোমার ওয়েবসাইটটাকে এমন একটা সার্ভারে রাখতে হবে যে জায়গায় রাখলে তোমার ওয়েবসাইটটা যে কেউ যে কোনো সময় দেখতে পারবে, যেটা 24 ঘন্টা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে। তো এই জন্য তোমার এরকম একটা জায়গা কিনতে হবে। অনলাইনে এরকম জায়গা কিনা যায়, ঠিক আছে? এটাকে বলা হয় হোস্টিং কিনা যায়। তো তুমি একটা হোস্টিং কিনলা, মনে করো 1 জিবি স্পেসের বা 2 জিবি স্পেসের বা 5 জিবি 10 জিবি স্পেসের একটা জায়গা কিনলা। কেনার পরে এখন তুমি ওই জায়গার মধ্যে তোমার ওয়েবসাইটটা আপলোড করলা। করার পরে এখন তুমি কিভাবে ওই ওয়েবসাইটটা খুঁজে পাবা? তুমি যে কম্পিউটারে বা যে সার্ভারে রাখছো, যে জায়গাটা কিনে নিছো, ওইটার একটা আইপি অ্যাড্রেস আছে, যে আইপি অ্যাড্রেসগুলো এইরকম। তো তুমি যদি এটা লিখে সার্চ দাও, তাহলে তোমার ওয়েবসাইটটা পাবা। কিন্তু তুমি যদি কোনো কাউকে বলো যে আমাকে আমার এই নাম্বার লিখে সার্চ দিলে ওয়েবসাইট পাবেন, তাহলে কোনো কাজ হবে? কেউ এটা দিয়ে সার্চ দিবে না। তো সেই জন্য তোমাকে আরেকটা জিনিস কিনতে হয়, যেটাকে বলা হয় ডোমেইন। তো তখন তুমি এরকম একটা রিলেটেড, তোমার কোম্পানি রিলেটেড একটা ডোমেইন কিনবা। কেনার পরে ওই যে নাম্বারটা আছে, আইপি অ্যাড্রেস আছে, এই দুটোর মধ্যে লিংক করাবা, মানে এদের মধ্যে সংযুক্ত করাবা। তো তখন কেউ যখন ওটা লিখে সার্চ দিবে, তখন তোমার আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করবে। মানে এটা সাথে সাথে কনভার্ট হয়ে এই নাম্বারে চলে আসবে। এবার এই নাম্বার দিয়ে সার্চ দিবে, ওই যে তোমার ওই সার্ভারটা খুঁজে পাবে, ওয়েবসাইট দেখা যাবে। এখন বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? আইপি অ্যাড্রেস ডোমেইন নেমের হিসাব নিকাশটাকে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। সবাই বলো, বুঝতে পেরেছো? এটা অনেকটা মনে করো তোমার মোবাইলের মতো। তুমি তোমার পরিচিত সবার ফোন নাম্বার কি তুমি মুখস্থ রাখো? না। ওদের নাম্বারটা মনে করো আইপি অ্যাড্রেস। তুমি কিন্তু সবার নাম্বার মুখস্থ রাখো না। তুমি কি করো? প্রত্যেকের নাম্বারের সাথে কি করো? একটা নাম অ্যাড করে দাও, তাই না? প্রত্যেকের নাম্বারের সাথে একটা নাম অ্যাড করে দাও, মানে সেভ করার টাইমে। তখন তুমি সার্চ দেওয়ার টাইমে এবার নাম দিয়ে সার্চ দাও, তাই না? তুমি নাম দিয়ে সার্চ দিলে, এখন কল দিলে কি আসলে কি ওই নামে কল যাচ্ছে? কল কিন্তু নামে যাচ্ছে না, তুমি নামের মধ্যে দিয়ে কল দিচ্ছ। মনে করো তুমি কল দিচ্ছ হেনাকে, লেখা আছে হেনাকে তুমি কল দিলা। আসলে কি হেনা নামের মধ্যে কল যাচ্ছে? না,
যেই নাম্বারটা সেট করছো ওই নাম্বারে কল যাচ্ছে। তো সেম ভাবে আসলে তুমি আইএডুকেশন বিডি লিখে সার্চ দিলে আসলে আইএডুকেশন বিডি দিয়ে সার্চ হচ্ছে না, সার্চ হচ্ছে কি দিয়ে, এটা কনভার্ট হয়ে নাম্বারে যায়, আইপি অ্যাড্রেসটাতে যায়, ওই আইপি অ্যাড্রেসে সেটা কি, সেটা হচ্ছে তোমার হচ্ছে যাবে। এই হচ্ছে কথা। তো আশা করি এখন তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, এখন আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো, ঠিক আছে। ওকে, কিভাবে কিনতে হয়, অনেকগুলো ওয়েবসাইট আছে আঞ্জুম, যেমন namecheap.com, ঠিক আছে, নেমচিপে গিয়ে সার্চ দিতে পারো, নেমচিপে গিয়ে ওইখান থেকে কিনতে পারো। তারপরে হচ্ছে গোড্যাডি নামে একটা আছে। তো এই সব ওয়েবসাইটগুলো হচ্ছে ট্রাস্টেড, মানে ট্রাস্টেবল, ওইগুলো থেকে তুমি হোস্টিং কিনতে পারো, ডোমেইন কিনতে পারো, অর্থাৎ জায়গা কিনে নিতে পারো, তারপর তুমি লিঙ্ক করে ফেলতে পারবা, ঠিক আছে। ওকে, হ্যাঁ না সবাই হ্যাঁতে আছে, ঠিক আছে। এবার আসো ডোমেইন নেম আমরা বুঝতে পারলাম। সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনটা আসলে কি, এই যে একটা হিসাব যে সার্চ ইঞ্জিন কি। এখন তুমি বলতে পারো ভাই সার্চ ইঞ্জিন মানে যেটা যে জায়গায় আমরা সার্চ দিই সেটা সার্চ ইঞ্জিন না, যে জায়গায় আমরা সার্চ দিই সেটা সার্চ ইঞ্জিন নয়। আমরা নর্মালি মানুষরা খুব বেশি গুগলে সার্চ ইঞ্জিন ব্যবহার করি, কিন্তু আসলে গুগল ছাড়াও আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। যেমন এখন তুমি বলতে পারো ভাই কেন, যেটাতে যে ব্রাউজার থেকে সার্চ দিই না কেন সেটা তো গুগলে যাচ্ছে না, সার্চ ইঞ্জিন কিন্তু আরো অনেক রকমের আছে, ঠিক আছে। মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন আছে, ইয়াহু সার্চ ইঞ্জিন আছে, সেগুলো আমরা এখন দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো, সমস্যা নাই। মনে করো তুমি কিছু একটা লিখে সার্চ দিলা, সার্চ দিলে যে রেজাল্টগুলো তোমাকে দেখাবে, এই যে রেজাল্টগুলো দেখাচ্ছে, এটা গুগলের আলাদা একটা সার্চ ইঞ্জিন থেকে দেখতে পারো তুমি, ইয়াহুর আলাদা একটা সার্চ ইঞ্জিনে দেখতে পারো, মাইক্রোসফটের একটা আছে বিং, সেখান থেকে সার্চ ইঞ্জিনে তুমি দেখতে পারো। দেখবা আমি তোমাদেরকে একটু দেখাই, সবাই একটু খেয়াল করো। তোমরা যারা এইচএসসি তে অবশ্যই ক্লাস করছো তাদেরকে সম্ভবত আমি দেখাইছি, তো এখন আবার দেখো, কোনো সমস্যা নাই। এখানে খেয়াল করো, মনে করো আমি কিছু একটা লিখে সার্চ দিব, ঠিক আছে, কি লিখে সার্চ দিব, মনে করো যে হচ্ছে আমি এখানে সার্চ দিতে পারি, মনে করো কি লিখবো বলো তো, আচ্ছা মিস্টার বিন, ঠিক আছে, মিস্টার বিন লিখে আমরা সার্চ দিই, মিস্টার বিনকে দেখে আমরা খুঁজে পাই কিনা। দেখো আমি মিস্টার বিন লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে কি আসছে একটু খেয়াল করো, দেখো মিস্টার বিনের ছবি আসছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো, যে এই যে এখানে কালারগুলো একটু দেখো, এই যে কালারগুলো একটু দেখো, ঠিক আছে, একটু গুগলের কালার টাইপের, তাই না। এই জায়গায় আবার দেখো, এই জায়গায় আবার দেখো, এখানে কিন্তু গুগল লেখা আছে, ঠিক আছে। এরপর তুমি এর নিচে যাও, দেখো এখানে উইকিপিডিয়া লেখা আছে। এরপর এখানে শুরুতে কিন্তু মিস্টার বিনের কয়েকটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। তারপর আরো কিছু ডিটেইলস দেওয়া আছে, একটু ভালো করে সবাই মাথায় ঢুকে রাখো কি কি দেখতেছো। কয়েকটা ইউটিউবের লিংক দেওয়া আছে, মিস্টার বিন ইউটিউবের লিংক দেওয়া আছে, মিস্টার বিন অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। তার মানে আমি এখন যেটা থেকে সার্চ দিলাম এটা আসলে একটা গুগলের সার্চ ইঞ্জিন থেকে সার্চ দিলাম। এখন দেখো, এই যে দেখো গুগল সার্চ ইঞ্জিন দেখতেও দেখা যাচ্ছে গুগল লেখা আছে, দেখছো, এখান থেকে সার্চ দিলে এটা গুগলের সার্চ ইঞ্জিনে সার্চ হবে। এখন আমি সার্চ ইঞ্জিনটা একটু চেঞ্জ করে ফেলি, দেখো সার্চ ইঞ্জিনটা চেঞ্জ করে ফেলতেছে আমি, ক্রোম থেকে চেঞ্জ করা যাবে। এখানে সেটিংস, এই যে দেখো সার্চ ইঞ্জিন নামে একটা অপশন আছে, দেখছো, এই সার্চ ইঞ্জিনে যদি আমি ক্লিক করি, দেখো এখন আমার এখানে সার্চ ইঞ্জিনটা অটো সেট করা আছে গুগল। সার্চ ইঞ্জিনটা কি সেট করা আছে লেখো, দেখা যাচ্ছে গুগল। সো এখন যদি খেয়াল করো, এই যে চেঞ্জ, এই চেঞ্জে যদি ক্লিক করো, দেখো কতগুলো সার্চ ইঞ্জিন আছে, গুগল, মাইক্রোসফটের বিং, ইয়াহু, ডাকডাকগো, ইয়ান্ডেক্স। তো এখন মনে করো তুমি ইয়াহুতে সার্চ দেবে, তাহলে তুমি ইয়াহু চুজ করে তুমি হচ্ছে ব্যাকে চলে আসো, ঠিক আছে। ইয়াহু চুজ করে দিলাম আমরা, মনে করো ইয়াহু চুজ করে দিলাম আমরা এখানে। এখন যদি তুমি খেয়াল করো, এখন যদি তুমি খেয়াল করো, দেখো এখানে কিন্তু আর গুগল লেখা নাই। এখন তুমি মিস্টার বিন লিখে সার্চ দাও, যে মিস্টার বিন, ওকে, মিস্টার বিন লিখে আমরা সার্চ দিলাম, সার্চ দিলাম, দেওয়ার পরে এখন দেখো এখানে কিন্তু ইয়াহু লেখা, ছবিগুলো কিন্তু তখন যা দেখছি তা নাই, এখন আর এখন অন্যরকম ছবি দেখাচ্ছে। দেখো এখন কিন্তু অন্যরকম জিনিসগুলো দেখছে, আগের মতো না কিন্তু, আগের মতো না কিন্তু। সো এটা হচ্ছে আমরা ইয়াহুর সার্চ ইঞ্জিনে সার্চ করতেছি। এই ছাড়াও তুমি যদি আরো সার্চ ইঞ্জিন তুমি এক্সপ্লোর করতে চাও, মাইক্রোসফটটা যদি তুমি দেখতে চাও, যে আমরা মাইক্রোসফটেরটাও একটু দেখি, মনে করো এখন আমরা মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনটা দেখবো। এই যে ইয়াহুর জায়গায় ইয়াহুটাকে চেঞ্জ করে আমরা এখন মনে করো মাইক্রোসফট বিং চুজ করে এটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন দেখো এটা দেখতে কেমন দেখা যাচ্ছে, এই যে দেখো এটা হচ্ছে কিন্তু মাইক্রোসফট বিং এর, এই যে দেখো লেখা আছে মাইক্রোসফট বিং। এখন আমরা এখানে আবার কি সার্চ দেবো বলো তো, আমরা সার্চ দেবো মিস্টার, বলো আচ্ছা, আমরা লিখে সার্চ দিলাম, দেখো এটা কিন্তু দেখতে আবার অন্যরকম, ঠিক আছে। এই যে মাইক্রোসফট বিং লেখা, এখানে আবার অন্যরকম ভিডিও আছে, প্রথমে এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, কোনো ওয়েবসাইট শুরুতে দেওয়া নাই, উইকিপিডিয়ার ওয়েবসাইটটা শুরুতে নাই, কিন্তু গুগলের মধ্যে সার্চ দিলে সবার আগে উইকিপিডিয়া চলে আসে, তাই না। তো এটা হচ্ছে আমরা মাইক্রোসফটের বিং এ আমরা সার্চ দিচ্ছি। এটাকে আমরা আবার ঠিক করে গুগলে চলে যাই, যেহেতু আমরা গুগলের সাথে ইউজ টু বেশি, তো আমি এখন আবার সার্চ ইঞ্জিন থেকে গুগলে চলে আসি। তো এটাই হচ্ছে আজকে সার্চ ইঞ্জিন। তো এখন আশা করি তোমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়েছো। আমাকে একটু বলো সার্চ ইঞ্জিনটা কি বুঝতে পেরেছো কিনা সবাই, সার্চ ইঞ্জিনটা বুঝতে পেরেছো কিনা সবাই আমাকে একটু বলো। আমার নাম লেখে
চার্জ দেন, চার্জ দিব, আচ্ছা ঠিক আছে চার্জ দিব, সমস্যা নাই। হ্যাঁ, আরেকটা ওই যে শফিউল ইসলাম ইমন বলতেছে, সাইফুল ইসলাম ইমন বলতেছে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা। ইয়েস, এটা মনে রাখবা, বাংলাদেশের মধ্যে প্রথম সার্চ ইঞ্জিন নাম হচ্ছে পিপিলিকা, ঠিক আছে, যদি এখন এটার অস্তিত্ব নাই বললেই চলে, যাই হোক। ওকে, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছে। আজমিরা জেবা বুঝতে পেরেছে, পায়েল বুঝতে পেরেছে, সবাই ক্লিয়ার। ওকে ফাইন, ভেরি গুড। আচ্ছা, তাহলে সার্চ ইঞ্জিনটা আমরা আশা করি কি আছে, যেমন সার্চ ইঞ্জিন আছে গুগল, ইয়াহু, তারপরে আছে কি মাইক্রোসফট বিং, ডাকডাকগো, বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা। এবার ওয়েব ব্রাউজার, এটা তো আমরা সবাই খুব ভালোভাবে জানি যে ওয়েব ব্রাউজার আছে কি কি ব্রাউজার, একটা আছে গুগল ক্রোম ব্রাউজার আছে, আরেকটা আছে মজিলা ফায়ারফক্স আছে, আরেকটা আছে অপেরা মিনি আছে, তাছাড়াও আরো অনেকগুলা ব্রাউজার আছে, ঠিক আছে, ব্রেভ, তারপরে আছে আরো অনেকগুলা ব্রাউজার আছে। তো এগুলা কি, এই ব্রাউজারগুলো আসলে কি, ওয়েব ব্রাউজার হলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা হচ্ছে একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বা অ্যাপ, যার মাধ্যমে ওয়েব থেকে রিসোর্স মানে আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো খুঁজে বের করে উপস্থাপন করা যায়, সংরক্ষণ করা যায়। বুঝতে পেরেছো? আমরা এখন ফেসবুকে ঢুকতে যাচ্ছি, ফেসবুক কোথায়? ফেসবুক একটা ওয়েবের মধ্যে আছে, ঠিক আছে। আমি কোন একটা ওই যে ই কমার্স amazon.com এ যেতে চাই, তাহলে আমি কি করব? আগে আমি amazon.com, সেটা কিন্তু ওয়েবের মধ্যে আছে, সেটা কিন্তু আসলে ব্রাউজারের মধ্যে নাই, সেটা কিন্তু ওয়েবের মধ্যে আছে। তো সেই ওয়েবকে খুঁজে বের করতে হলে আমরা কি করব? আমরা হচ্ছে এই ব্রাউজারের হেল্প নিব। মনে করো তুমি এখন এখান থেকে কোথায় যাবা? উগান্ডা যাবা, ঠিক আছে। মনে করো উগান্ডা তোমার সবচেয়ে ফেভারিট কান্ট্রি। এখন তুমি যদি উগান্ডা যেতে চাও, তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে অবশ্যই প্লেনে উঠবা, তাই না? এই প্লেনে উঠবা তুমি, ঠিক আছে, প্লেনটা তোমাকে কি করবে? হেল্প করবে উগান্ডা যাওয়ার জন্য। কিন্তু প্লেনটা আসলে কিন্তু উগান্ডা না, প্লেনের মধ্যে কিন্তু আসলে উগান্ডা নাই। সো এইটাই হচ্ছে ব্রাউজারের হিসাব। এ তোমাকে ওয়েবের মধ্যে যেতে সাহায্য করবে, রিসোর্স খুঁজে বের করতে সাহায্য করবে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। তো এগুলো হচ্ছে আসলে অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে আমরা আশা করি ওয়েব ব্রাউজারটা বুঝতে পেরেছি। এবার আসলে আমরা ইউআরএল সম্পর্কে একটু জানবো। ইউআরএল জিনিসটা কি, ইউআরএল সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। ওকে, সো খেয়াল করো ইউআরএল কি। ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা আরেকটাও ছিল যে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, যেটাই হোক না কেন সমস্যা নাই, অপশনে একটাই থাকবে, হয় ইউনিফর্ম রিসোর্স লোকেটর থাকবে বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর থাকবে। তো এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউআরএল। এটা দিয়ে আসলে কি একটা ওয়েবসাইটের সম্পূর্ণ ঠিকানাটাকে নির্দেশ করে। একটা ওয়েবসাইটের পুরা ঠিকানাটাকে https://www.ieducationbd.com. যাই হোক না কেন, এর সব কিছু একসাথে মানে পুরা পূর্ণ ঠিকানাটা হচ্ছে আসলে একটা ইউআরএল। তো ইউআরএল কয়েকটা পার্ট থাকে, যেমন গুগল ম্যাপের ইউআরএলটা কি? https://www.google.com/maps। এটা হচ্ছে গুগল ম্যাপের আমাদের কি লিংক বা ওয়েবসাইটটা আর কি। তো এখন এটাকে কয়েক ভাবে ভাগ করা হয়। প্রথম যে https টা, এটাকে বলা হয় প্রোটোকল, এই অংশটাকে বলা হয় প্রোটোকল। আর এটাকে বলা হয় ডোমেইন, www.google.com, এটা হচ্ছে ডোমেইন। আর এটা হচ্ছে ম্যাপস, এটা হচ্ছে ডিরেক্টরি বা পাথ বা একটা ফোল্ডার বলতে পারো তুমি। তো যেমন আমরা আমাদের এডুকেশন ওয়েবসাইট দেখার সময় কোর্সে যখন ক্লিক করছি /কোর্স আসছে, মানে এই কোর্সটা একটা ফোল্ডার বা পাথ বলতে পারো, সেখান থেকে আমরা কোর্স দেখতে পারি। নোটিস, এটা একটা ফোল্ডার। তো গুগলের ম্যাপ, এটা একটা পাথ, আলাদা একটা ডিরেক্টরি, সেখান থেকে আমরা গুগল ম্যাপটা দেখতে পারি। এই হচ্ছে কথা, এটাই হচ্ছে আমাদের ইউআরএল। এবার আসো ওয়েবসাইটের প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওয়েবসাইটের প্রকারভেদ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইট কয় প্রকারের হয়ে থাকে। তো ওয়েবসাইটের বৈচিত্র্যের গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটা হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট। একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটা কি, আরেকটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট, এই দুটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, যে স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। তো আমরা যদি একটু খেয়াল করি স্ট্যাটিক ওয়েবসাইটটা আসলে কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে আসলে কোনো পরিবর্তন হয় না, যে ওয়েবসাইটের মধ্যে আসলে কি হয় না, কোনো পরিবর্তন হয় না। যেমন মনে করো যে হচ্ছে এমন কোন ওয়েবসাইট যেখানে শুধু মনে করো 10টা গল্প দেওয়া আছে। একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মধ্যে মনে করো 10টা গল্প দেওয়া আছে।
তো এখন এই ওয়েবসাইটে তুমি আজকে ঢুকলো 10টা গল্প দেখবা, কালকে ঢুকলো 10টা গল্প, পরশুদিন ঢুকলো 10টা গল্প, 10 বছর পরে ঢুকলো 10টা গল্পই দেখতে পারবা। তার মানে এই ওয়েবসাইটে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, অপরিবর্তনশীল, এটা কিছু পরিবর্তন হয় না। আর ডাইনামিক ওয়েবসাইট কি? ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইট প্রতিনিয়ত দরকারের প্রয়োজনে সে পরিবর্তন হবে। যেমন হতে পারে আমরা যে খেলা দেখি, খেলা দেখার স্কোর দেখার ওয়েবসাইটটা, সেখানে তুমি কি দেখো প্রত্যেক বল পর পর কিন্তু নাম্বারটা চেঞ্জ হচ্ছে। 10 ওভারের সময় 10 লেখা, 11 ওভারের সময় 11 লেখা, 6 মারলে 6 রান যোগ হয়। আবার ওয়েদারের ওয়েবসাইট প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই যে যে ওয়েবসাইটগুলো চেঞ্জ হয়, সেগুলো পরিবর্তনশীল, যেগুলো সেগুলোকে বলবো আমরা ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক মানে হচ্ছে যেগুলো অপরিবর্তনশীল ওয়েবসাইট, ডাইনামিক যেগুলো হচ্ছে পরিবর্তনশীল ওয়েবসাইট। তো স্ট্যাটিক আর ডাইনামিক সম্পর্কে আমি তোমাদেরকে আরেকটু বিস্তারিত জানাচ্ছি, এটা যদিও এই স্লাইডে নাই, তোমরা একটু দেখে নাও, দরকার স্ক্রিনশট নিয়ে নিও। এটা পিডিএফ থাকবে না, তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে নিও। জাস্ট আমি একটু পার্থক্যটা তোমাদের বোঝানোর জন্য একটু দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করো। ওকে, আচ্ছা, আমরা যদি এখানে একটু খেয়াল করি যে আমাদের ওয়েবসাইট, ওকে, তো আমরা এখানে যদি খেয়াল করি ওয়েবসাইট কি, এটা আমরা বুঝছি, এটা একটা ওয়েবসাইট। আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। এরপর ডোমেইন নেম কি আমরা জানি, এটা সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। এর পরবর্তীতে হচ্ছে সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন আমরা দেখেছি। তার পরবর্তীতে আমরা ওয়েব ব্রাউজার সম্পর্কে ধারণা নিয়েছি, ক্রোম, ফায়ারফক্স, ওপেরা। এবং এর পরবর্তীতে ইউআরএল সম্পর্কে আমরা জেনেছি, ইউআরএল জিনিসটা আসলে কি। এবার আসো ওয়েবসাইটের প্রকারভেদে, আমরা বলেছিলাম ওয়েবসাইটকে দুই, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা ডাইনামিক ওয়েবসাইট। এখন আসি স্ট্যাটিক ওয়েবসাইটটা কি। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে সকল ওয়েবসাইটের কন্টেন্ট পূর্ব থেকে, আগে থেকে নির্দিষ্ট, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর অপরিবর্তনশীল, সেটাও স্ট্যাটিক ওয়েবসাইট। যেমন মনে করো এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা দেখতে এরকম, সবাই একটু ভালো করে খেয়াল করে রাখো। এখানে একটা হলুদ আছে, তার উপরে একটু লাল, এখানে লাল, তারপরে সবুজ, হলুদ, ওকে ওকে ফাইন। এটা মনে করো একটা ওয়েবসাইট। এখন তুমি মনে করো টিং টিং করে চলে আসছো ওয়েবসাইটটা দেখতে, এসে তুমি খুব করে দেখতেছো ওয়েবসাইটটা কি সুন্দর, কি মচৎকার একটা ওয়েবসাইট, খুব ভালো কথা। আমি ওয়েবসাইটটা দেখলাম, দেখে তুমি টুং করে আবার দৌড়ায় চলে গেলা, ঠিক আছে। যাওয়ার পরে এখন মনে করো আফটার 10 ইয়ার, 10 বছর পরে তোমার আবার মনে হলো আমি এই ওয়েবসাইটে যাই, আমার পুরনো কথা মনে পড়ছে, আমি 10 বছর আগে এই ওয়েবসাইটে গিয়েছিলাম, ওহ একটা নস্টালজিক ফিলিং, ঠিক আছে আমি যাই, এই ওয়েবসাইটে আবার যাই। তুমি আবার আসলা, এসে দেখতেছো কি ওয়েবসাইটে কোনো চেঞ্জ হয়েছে? নো চেঞ্জ, সেম সেম টাইপের ওয়েবসাইট, কোনো কিছুই কিন্তু চেঞ্জ হয় নাই। তো আমরা এটা বুঝতে পারলাম যে স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এখন আসো আমরা একটু ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে বুঝি। ডাইনামিক ওয়েবসাইট কি? যে সকল ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তনশীল তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। তাকে কি বলে? ডাইনামিক ওয়েবসাইট বলে। তো আমরা যদি এখানে খেয়াল করি, এই যে মনে করো এটা, এই যে আবার আগের মতো তুমি দৌড় দিয়ে চলে আসছো, ওয়েবসাইটটা দেখতেছো একদম হাবলুর মতো, খুব ভালো কথা দেখতেছো, এটাও খুবই মচৎকার একটা ওয়েবসাইট, মচৎকার ভাবেই তুমি দেখতেছো। এখন আবার ঠিক আছে, তোমার দেখা শেষ হয়ে গেছে, টিং টিং তুমি চলে যাচ্ছ। এবার মনে করো আফটার সামটাইমস, হয়তোবা কিছুক্ষণ পরে, হয়তোবা 2 বছর পরে, হয়তোবা একদিন পরে, অথবা 2 ঘন্টা পরে তুমি আবার আসলা, দেখো ওয়েবসাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওয়াও, দিস চেঞ্জ, এটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে যখন দেখবে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো কি? তখন সেটাকে আমরা বলবো যে হচ্ছে মানে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে আশা করি আর তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। এখন আমরা কিছু পার্থক্য জানতে পারি। স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে পার্থক্য কি? স্ট্যাটিকের মধ্যে কন্টেন্ট নির্দিষ্ট, অর্থাৎ তুমি 10 বছর আগে যে 10টা গল্প দেখছো, 10 বছর পরেও দেখতেছো 10টা গল্পই, কন্টেন্ট বাড়েও নাই কমেও নাই, ঠিক আছে? ওয়াও, সুন্দর হয়েছে। আচ্ছা, তো কন্টেন্ট বাড়েও নাই কমেও নাই, সো এটাই হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট, এখানে কন্টেন্ট বাড়তে পারে, এখানে কন্টেন্ট কমতেও পারে, সো আমরা জানি না, ঠিক আছে? সো পরিবর্তনশীল, সোজা হিসাব, কন্টেন্ট বাড়তে পারে কমতে পারে। সো এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এরপরে আসো স্ট্যাটিক ওয়েবসাইট দ্রুত লোড হয়। এখন কথা হচ্ছে দ্রুত লোড হয় কেন? দ্রুত লোড হয় এই জন্য, মনে করো তুমি লোড বলতে এখানে আমি কি বোঝাচ্ছি, মনে করো তুমি কোনো একটা ওয়েবসাইট লিখে সার্চ দিছো, সার্চ দেওয়ার পর সাথে সাথে তোমার সামনে আসে না, ওই ওয়েবসাইটটা আসতে যতক্ষণ টাইম নিচ্ছে, তোমাকে দেখাতে যতক্ষণ টাইম দিচ্ছে, সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে, আচ্ছা সারা বলতেছে ছেলেটা দৌড়ানো সুন্দর, এটা তোমার বন্ধু এই জন্য। এখন দেখো এটাকে কি বলা হয়, কই জানিছিলাম, চলে গেছি তো।
আচ্ছা, ও দ্রুত লোড বলতে কি বোঝানো হচ্ছে? লোড বলতে বোঝাচ্ছে যে হচ্ছে তুমি একটা জিনিস সার্চ দেওয়ার পরে তোমার সামনে আসতে সেটা কতক্ষণ টাইম নিচ্ছে, সেটা হচ্ছে লোড। এখন বলতেছে স্ট্যাটিক ওয়েবসাইট লোড হয় দ্রুত। কেন দ্রুত লোড হয়? দেখো, স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে নতুন কিছু আনার দরকার হচ্ছে না ওয়েবসাইটে। ওয়েবসাইট 10 বছর আগে যা ছিল এখনো তাই আছে, সে নতুন কিছু যোগও করে না, বিয়োগও করে না, সে কি মরার মতো পড়ে আছে। তাহলে তাকে সার্চ দিয়ে খুঁজে বের করা মানে সে দ্রুত চলে আসবে। এখন ডাইনামিকে কেন দ্রুত আসে না? দেখো, মনে করো একটা ওয়েদারের ওয়েবসাইট, তুমি সার্চ দিলে এখন মনে করো কয়টা বাজে, এখন মনে করো হচ্ছে 7টা বাজে সাপোজ। এখন 7টা বাজে, তুমি 7টা বাজে সার্চ দিলা যে তুমি এখন আছো কোথায়, মনে করো যে বান্দরবনের আমদর কিল্লাতে আছো, তুমি সার্চ দিলে ওইখানে বসে টিং টিং করে ওয়েদার একটা ওয়েবসাইটে ঢুকে গেলা। কিন্তু ঢুকে যাওয়ার পর সে কি করবে? সে এখন আগে তোমার লোকেশনটা জানার ট্রাই করবে, ঠিক আছে? পরে দেখলো সে খুঁজে টুজে অনেক কষ্ট করে সে পাইলো তুমি বান্দরবনের আমদর কিল্লাতে আছো, ঠিক আছে? পাইলো, পাওয়ার পরে এবার সে ওই যে ওয়েদারের ডেটাগুলো যেখানে আছে তাদেরকে হিট করবে, ওই ডাটাগুলোকে হিট করবে, এই বড় বান্দরবনের আমদর কিল্লাতে এখন কি অবস্থা। তো সেখানে ডাটা দিবে, হ্যাঁ বান্দরবনে আন্দর কিল্লাতে এখন -100°C, মানুষ যে কোনো মুহূর্তে মরে যেতে পারে, এরকম একটা ওয়েবসাইট। যাই তখন তোমার মোবাইল দেখাবে যে আপনি এখান থেকে চলে যান, এখানে -100°C, আপনি মারা যেতে পারেন। এরকম আর কি। তার মানে দেখো, সে কিন্তু অনেকগুলো কাজ করতে হচ্ছে, তোমার লোকেশন নিতে হচ্ছে, ওয়েদারের ডাটা আনতে হচ্ছে, তারপর তোমাকে দেখাইতে হচ্ছে। এই জন্য ডাইনামিক ওয়েবসাইট গুলো সার্চ দিলে তোমার লোড হইতে একটু টাইম নেবে, কারণ সে ভিতরে অনেক কাজ করে। বুঝতে পেরেছো? কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট এত কাহিনী করতে হয় না, এই জন্য স্ট্যাটিক ওয়েবসাইট দ্রুত লোড হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বলো বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? এটা কি আইসিটির দ্বিতীয় ক্লাস? হ্যাঁ, এটা আইসিটির দ্বিতীয় ক্লাস। বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? ইয়েস ইয়েস, সবাই বুঝতে পারতেছে। ওয়াও, খুবই মচৎকার। মেসেঞ্জার ডাইনামিক? হ্যাঁ, মেসেঞ্জার তো অবশ্যই ডাইনামিক। এমন দেখবা, এমন এমন মানুষ আছে তোমাকে মেসেজ দিচ্ছে, তুমি মেসেজটা পড়তেছো, হঠাৎ করে দেখবা যে আনসেন্ট। এর থেকে ডাইনামিক কি চাও তুমি, বলো তো? এর থেকে ডাইনামিক কি হতে পারো? ওকে, সবাই ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এর পরবর্তীতে আছে কি, ডেটাবেজে কানেক্টেড থাকে, ডেটাবেজে কানেক্টেড থাকে না। এটাও এখন তুমি এটা চাইলে সরাসরি মুখস্থ করতে পারো, কারণ তোমার ডিটেলটা আসলে জানার প্রয়োজন না। কিন্তু আমি ডিটেলে বলতেছি কেন, যেন তোমার মনে থাকে। আর এইগুলো, এই জিনিসগুলো আসলে সবসময় মনে রাখার মতো। এগুলো হচ্ছে টেক জিনিসপাতি, এগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস, আইসিটি নলেজ সবারই জানার থাকা প্রয়োজন। তো এই জন্য আমি একটু ডিটেলে বুঝাচ্ছি, যেন এটা না ভুলো তোমরা, ঠিক আছে? যেন এই ক্লাসের পড়া যেন ক্লাসে মোটামুটি 80 to 90% কভার হয়ে যায়। তো আমি একটু এটা বুঝে দিচ্ছি। ডেটাবেস কানেক্টেড থাকে, ডেটাবেস কানেক্টেড থাকে না, এর মানেটা কি? দেখো, ডেটাবেস কানেক্টেড থাকে আর কানেক্টেড থাকে না, এর মধ্যে পার্থক্যটা হচ্ছে, মনে করো যে হচ্ছে তুমি এটাকে কি বলে, ফেসবুকে তুমি যখন ঢুকো তখন কি হয়, তোমার প্রথমে ফার্স্ট লগ ইনে কি হয়, কোনো একটা নতুন ডিভাইসে যখন লগ ইন করবা, তোমার ইমেইল দিতে হবে, তোমার পাসওয়ার্ড দিতে হবে, তোমার নাম্বার অথবা পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন। এটা দিলে তারপর আমাকে লগ ইন করবে। এখন কথা হচ্ছে, আমি এটা দিলেই কেন লগ ইন করতেছে ফেসবুক? ফেসবুক কেন বুঝতেছে যে এটা আমি? কিভাবে বুঝতেছে? কারণ তুমি যখন অ্যাকাউন্টটা খুলেছ তখন ফেসবুক তোমার থেকে ইমেল আর পাসওয়ার্ড নিয়েছে, এবং সেটা তারা সেভ করে রাখছে। কোথায়? যে জায়গায় সেভ করে রাখে সেটাকে বলা হয় ডাটাবেস। তো এখন তুমি যখন ওই ওয়েবসাইটে ঢুকতে যাও, বা ফেসবুকের ওয়েবসাইটে ফেসবুকের যখন তুমি ঢুকতে যাও, তখন তুমি যখন ইমেল আর পাসওয়ার্ডটা দাও, তখন সে ওই ডাটাবেসের সাথে চেক করে, দেখো তো এই ইমেলটা আছে কিনা, আছে। আচ্ছা, এই ইমেলের সাথে এই পাসওয়ার্ডটা কি দাও আছে কিনা, আছে, ঠিক আছে, তাহলে ঢুকাই দাও, তাহলে ঢুকাই দেয়, এরকম আর কি অবস্থা। সো এইরকম হচ্ছে হিসাব নিকাশ। তো ফেসবুকের তাহলে ডাটাবেস আছে, তাহলে ডাটাবেসটা বুঝতে পারছো। তো এইরকম ডাইনামিক ওয়েবসাইটগুলোর মধ্যে ডাটাবেজ থাকে। ফেসবুক একটা অবশ্যই ডাইনামিক ওয়েবসাইট, তাই না? কিন্তু স্ট্যাটিক, এটার মধ্যে কোনো ডাটাবেজ দরকার নেই। এখানে স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে তুমি 2-3টা গল্প পড়বো, এই জন্য তোমাকে অবশ্যই এরকম তারা কোনো ইনফরমেশন রাখবে না, এত কাহিনী করতে যাবে না। স্ট্যাটিক ওয়েবসাইট এমনি নর্মাল, ওইখানে ডাটাবেজ যুক্ত করতে গেলে আবার অনেক কাহিনী করতে হবে, তো কেউ ওইখানে ডাটাবেজ রাখবে না, এটাই স্বাভাবিক, তাই না? সো স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে ডাটাবেজ থাকে না। তো আশা করি সেটা তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ডাটাবেস কানেক্টেড থাকে, কানেক্টেড থাকে না। তো এমসিকিউ কি আসতে পারে বলতো? স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি নিচের?
তো আসতে পারে কন্টেন্ট পরিবর্তনশীল, দেরিতে লোড হয়, ডাটাবেস কানেক্টেড থাকে না। অ্যান্সার কি হবে? ডাটাবেস কানেক্টেড থাকে না, কারণ বাকি দুটো ছিল ডায়নামিক ওয়েবসাইটের। ওকে, ডেভেলপ করা সহজ তো বুঝাই যাচ্ছে, এটা যেহেতু রেগুলার পরিবর্তন হতে থাকবে, ডেটাবেস থাকবে, এগুলো হচ্ছে এটা এই সব টাইপের ওয়েবসাইট বানাতে একটু কষ্ট হবে, টাইম লাগবে, কঠিন জটিল, আর এগুলো একটু সহজ, এটাই আর কি। এরপর হচ্ছে নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটে বানানোর সময় যদি 3টা পেজ রাখে তাহলে শেষ পর্যন্ত এটা আজীবন 3টা পেজই থাকবে। কিন্তু ডায়নামিক ওয়েবসাইট সময়ের সাথে পরিবর্তনশীল, সময়ের সাথে এটা কি বাড়বে। মনে করো এখন একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে মনে করো একটা মানুষের নিজস্ব একটা পার্সোনাল ওয়েবসাইট যেখানে হচ্ছে তার প্রতি বছরের হিস্ট্রিগুলো, সে কাহিনীগুলো লিখে রাখে। তাহলে এখন দেখো 2024 সাল পর্যন্ত সে মনে করো জন্মগ্রহণ করছে 2000 সালে, এখন হচ্ছে মনে করো 2025 সাল, তাহলে কি 25টা পেজ আছে, 2000, 2001, 2002, 2003। তো 2000 সালের পেজের মধ্যে হয়তো বা সে লিখে রাখছে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, আমি এই 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 কাহিনী করেছি, আমি এই এই পোশাক পরেছি, মাঝে মাঝে পরিও নাই। 2000 সালে যেদিন সে যে সময় সে জন্মগ্রহণ করছে। 2001-এর আরেকটা পেজ আছে, সেখানে তার কাহিনী। এরকম 25 সাল পর্যন্ত 25টা পেজ আছে। তাহলে 2026 সালে গিয়ে কি আরেকটা পেজ বেড়ে যাবে না? অবশ্যই বেড়ে যাবে, কারণ এটা ডাইনামিক টাইপের যদি ওয়েবসাইট হয়, তার মানে এটার পেজ পরিবর্তনশীল, বাড়তে পারে, কমতে পারে, এরকম টাইপের অবস্থা আর কি। তো এটা হচ্ছে ডাইনামিক ভাবে পেজ তৈরি হয়, এই আর কি কথা। তাই স্ট্যাটিক ডাইনামিকটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তো ওয়েবসাইটের প্রকারভেদটা দেখতে, ওটা হচ্ছে প্রকারভেদ ছিল, এখন আসলে আমরা ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে একটু আলোচনা করব, ঠিক আছে? তো কি বললো এখানে ভাই, আপনি যা পড়াচ্ছেন তাই পড়লে হবে কি এই ইউনিটের জন্য? আশা করি তোমার আইসিটির জন্য আসলে তোমরা খুব বেশি টাইম দিতেও পারো না, কারণ হচ্ছে অন্যান্য বিষয়গুলো তোমাদের অনেক সময় নিয়ে যায়, এগুলোর প্রিপারেশন ভালো করে নিতে হয়। সো আমি যেগুলো পড়াচ্ছি, যে পিডিএফ গুলো পড়াচ্ছি, এগুলো তুমি আগে ফুল কভার করো, তাহলে আশা করি তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এরপর যদি তুমি দেখো তোমার হাতে টাইম আছে, তাহলে তুমি পাঠ্য বইটা পড়বা, ঠিক আছে? আইসিটির যে মেইন বুকটা আছে, ছোট বইটি যেটা, সেই বইটা পড়বা, তাহলে ইনশাল্লাহ ফুল প্রিপারেশন হয়ে যাবে। নিজের কাহিনী লিখতে ওয়েবসাইটে অবশ্যই মানুষ তো এখন নিজের কাহিনী, তুমি যদি একটু 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 সেলিব্রিটি হও, তাহলে তোমার কাহিনী পড়ার দেখবা লোকের অভাব হবে না। ওই যে দেখো না বই মেলার মধ্যে দেখো কি না কি বই লিখে রাখছে, মানুষ ওইগুলো পড়ার জন্য বেহুশ হয়ে আছে, ঠিক আছে? বই পড়াটা কি করে আল্লাহ জানে, বাট পড়তেছে তো, তাই না? সো এরকম বহুত মানুষ আছে, মানুষের পার্সোনাল ওয়েবসাইট পড়ে, স্বাভাবিক। ওকে, ওয়েবসাইটের কাঠামো মূলত 3 ভাগে ভাগ করা যায়। ওয়েবসাইটের কাঠামো মূলত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের হোম পেজ, আরেকটা হচ্ছে আমাদের মূলধারার পেজ, আরেকটা হচ্ছে আমাদের উপধারার পেজ। হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ। এখন হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ কি আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো কি কি আছে। হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ, ঠিক আছে? হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ। এখন আসো একদম মানে কি দেখো, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ওই যে আমরা যে ওয়েবসাইটে ছিলাম, সেই ওয়েবসাইটে আমরা আবার একটু আসি, কোথায় জানি এডুকেশনকে হারাই ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমরা আবার এডুকেশনে যাই, সমস্যা নেই। এই যে মনে করো আমি এখানে এডুকেশনের ওয়েবসাইটে আসছি, খুবই ভালো কথা, এডুকেশনের ওয়েবসাইটে আসছি, ওয়াও কি মচৎকার, দেখতে জোস লাগতেছে, ভালো কথা। ওয়েবসাইটে আসলাম, আসার পর এই প্রথমে ঢুকার পরে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এটাকেই বলা হয় হোম পেজ। এটাকে কি বলা হয়? হোম পেজ। তার মানে ওয়েবসাইট ওপেন করলে প্রথম পেজকে কি বলা হয়? এখানে লেখা আসতে পারে, অপশন থাকতে পারে মেইন পেজ, নো, এটা হবে হোম পেজ। এটাকে কি বলবো আমরা? হোম পেজ। এবার এই হোম পেজ থেকে তুমি কোনো একটা জায়গায় ক্লিক করো, মনে করো আমি এখানে ভাই এখান থেকে আমি ক্লিক করলাম বুকসে। একটা ক্লিক করার পরে যে কোনো একটা জায়গা থেকে, হোম পেজ থেকে যে কোনো একটা জায়গায় ক্লিক করার পরে যে নতুন ওয়েবসাইটটা আসে, সেটাকে আমরা বলবো মেইন পেজ বা হচ্ছে মূলধারার পেজ। সেটাকে আমরা কি বলবো? মূলধারার পেজ। তার মানে হোম পেজ থেকে কোনো কিছু ক্লিক করে দ্বিতীয়ত যে পেজে আসা যায়, সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে আমাদের মূলধারার পেজ। এখন মূলধারার পেজ কি একটাই হতে পারে না। এই যে আমরা আবার হোম পেজে ব্যাক আসলাম, এই যে হোম পেজে আবার আসলাম, এখান থেকে যদি আমি নোটিসে ক্লিক করি, এটাও কিন্তু মেইন পেজ। এটাও কি মেইন, মানে মূলধারার পেজ। অর্থাৎ হোম পেজ থেকে সরাসরি যে পেজে যাওয়া যায়, সেই পেজগুলো হচ্ছে মেইন পেজ বা মূলধারার পেজ। এবার এই পেজগুলো থেকে এখন আমি অন্য একটা জায়গায় ক্লিক করি, এখন আমি কোন পেজে আছি দেখো, এখন কিন্তু আমি হোম পেজে না, এখন মূলধারার পেজে আছি। এখন মূলধারার পেজ থেকে যদি আমি অন্য আরেকটাতে ক্লিক করি, মনে করো মূলধারার পেজ থেকে আমি কোথায় এখানে ক্লিক করা যায়, কোথায় মনে করো মূলধারার পেজ থেকে এই যে মনে করো শেয়ার নামে একটা অপশন আছে, ক্লিক করা যায় কিনা দেখি। এই যে দেখো এখন যেটা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো
আমাদের উপধারার পেজগুলো আর কি, ঠিক আছে? হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ, এটা আমরা উপধারার পেজ বলতে পারি। বা আমি যদি এখন এখান থেকে, এটা কিন্তু আমি কোন পেজে আছি? হোম পেজ থেকে মূলধারার পেজে আছি। মূলধারার পেজ থেকে যদি ক্লিক করে অন্য জায়গায় যাই, মনে করি এই মূলধারার পেজ থেকে এখানে ক্লিক করে অন্য জায়গায় আসছি, তাহলে সেটা হচ্ছে আমাদের কি? উপধারার পেজ। আশা করি এখন এই জিনিসগুলো তো ক্লিয়ার হয়ে গেছে। যেমন এই দেখো, আমি হোম পেজে আবার ব্যাক আসলাম, হোম পেজ থেকে আমি মূলধারার পেজে গেলাম, এটা একটা মূলধারার পেজ। মূলধারার পেজের মধ্যে যদি আমি এখন ক্লিক করি, তাহলে এটা হচ্ছে উপধারার পেজ। আবারও সহজভাবে লাস্ট বুঝাচ্ছি, দেখো আমি এখন আছি হোম পেজ। হোম পেজ থেকে সরাসরি যে পেজে যাওয়া যায়, যেমন এটা সরাসরি আসা যায়, এই পেজটাকে আমরা বলবো মূলধারার পেজ। এই পেজ থেকে যে পেজে সরাসরি যাওয়া যাবে সেটাকে বলবো আমরা উপধারার পেজ। তো আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। তো তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। তোমরা এটা ক্লিয়ার কিনা বলো? উপধারার পেজ, মূলধারার পেজ ক্লিয়ার কিনা? সাবসেকশন, ইয়েস সাফা, সাবসেকশন বুঝতে পেরেছি। স্বর্ণা আক্তার, চাঁদের নদ ক্লিয়ার, ইসরাত জাহান অল ক্লিয়ার, জান্নাতুল ফেরদাউস, রিপা আক্তার সবাই বুঝতে পেরেছে। ওকে, ভেরি গুড। তাহলে এখন আসো আবার ওয়েবসাইটের কাঠামো। এই ওয়েবসাইটের কাঠামো বলতে কি বোঝায় দেখো। ওয়েবসাইটের কাঠামো হচ্ছে, একটু আগে আমরা দেখছি প্রধানত তিন ভাগে বিভক্ত, কিন্তু ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী এর কাঠামো 4 ভাগে বিভক্ত। তো যদি বলা হয় ওয়েবসাইটের কাঠামো প্রধানত কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। যদি বলা হয় বৈশিষ্ট্য অনুযায়ী কয় ভাগে বিভক্ত কাঠামো, তাহলে 4 ভাগে বিভক্ত। কি কি? হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার কাঠামো এবং কম্বিনেশন কাঠামো। এটা মনে রাখবা। কি কি? হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক, লিনিয়ার এবং কম্বিনেশন কাঠামো। হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার কাঠামো, কম্বিনেশন কাঠামো। এটা আমি ডিটেইলসটা বলতেছি না, আমি জাস্ট শর্ট ভাবে একটু ব্রিফ দিয়ে দিচ্ছি। দেখো হায়ারার্কিক্যাল মানে কি? হায়ারার্কিক্যাল মানে হচ্ছে হোম পেজ নির্ভর ওয়েবসাইট। হোম পেজ নির্ভর ওয়েবসাইট মানে তুমি একটা কলেজের ওয়েবসাইটে ঢুকছো, ঢুকার পরে এখন মনে করো তুমি আর্টসের স্টুডেন্ট, তো কলেজের ওয়েবসাইটে ঢুকার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে 3টে জিনিস লেখা আছে, সায়েন্স, আর্টস, কমার্স। এখন তুমি কি সায়েন্সে ক্লিক করবা? করবা না। তুমি কি কমার্সে ক্লিক করবা? করবা না। তুমি আর্টসে ক্লিক করবা, গিয়ে ওইখান থেকে আর্টসের একটা সাবজেক্টে যাওয়া, গিয়ে ওইখানে ওই সাবজেক্টে কোন টিচার ক্লাস নেয় না নেয় ডিটেলস দেখবা। তার মানে তুমি যখন হোম পেজে ঢুকলা, ঢুকার পরে কিন্তু তুমি ডিসিশন নিতে পারতেছো তুমি কোথায় যাবা না যাবা। যেমন এই যে এখানে দেখো, এই যে মনে করো এটা হোম পেজ, এখন তোমার ইচ্ছে তুমি কোন পেজে যাবা। এরপর মানে এরকম হোম পেজ নির্ভর, হোম পেজে থাকতে তুমি ডিসিশন নিতে পারবা কোন পেজে যাবা না যাবা। তুমি সায়েন্সে গিয়ে কিন্তু তোমার মনে করো হিস্ট্রি সাবজেক্টটা খুঁজে পাবা না। হিস্ট্রি সাবজেক্টে যাওয়ার জন্য তুমি আর্টসের থেকে ক্লিক করতে হবে, হিউম্যানিটিসের মধ্যেই ক্লিক করে যেতে হবে। সো এটাই হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল কাঠামো। নেটওয়ার্ক কাঠামো মানে হচ্ছে এখানে সবগুলো পেজের সাথে সবগুলো পেজ কানেক্টেড, অর্থাৎ তুমি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাইতে পারো। ঠিক আছে, তুমি সায়েন্সের পেজ থেকে আর্টসের পেজে সরাসরি চলে যেতে পারো, তুমি ফিজিক্স থেকে সরাসরি তুমি মনে করো যে অ্যাকাউন্টিং এ চলে যেতে পারো, অ্যাকাউন্টিং থেকে সরাসরি অ্যাকাউন্টিং এর পেজ থেকে তুমি সরাসরি মনে করো ইসলামিক স্টাডিজ এর পেজে চলে আসতে পারো। এরকম তুমি দৌড়াদৌড়ি করতে পারো যে কোনো পেজ থেকে যে কোনো পেজ, সেটাকে বলবে আমাদের নেটওয়ার্ক কাঠামো। লিনিয়ার কাঠামো কি? লিনিয়ার কাঠামো হচ্ছে এটা সিরিয়াল ওয়াইজ থাকবে, এই পেজের পরে এই পেজ, এই পেজের পরে এই পেজ, এই পেজের পরে এই পেজ, অর্থাৎ সিরিয়ালে যেতে হবে। মনে করো তুমি 5 নাম্বার পেজে যেতে হলে তুমি 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 যেতে হবে। এরকম সিরিয়াল ওয়াইজ যদি থাকে সেটা হচ্ছে লিনিয়ার টাইপের ওয়েবসাইট বা লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। আর কম্বিনেশন কাঠামো কি? কম্বিনেশন কাঠামো হচ্ছে এই তিনটার মধ্যে হয়তো বা তিনটাকে মিলাই একটা ওয়েবসাইট, তিনটা কাঠামোর একটা মিক্স থাকতে পারে, অথবা এই দুইটা থাকতে পারে, অথবা 1 নং আর 3 নংয়ের কাঠামোর মিক্স মিলে আমাদের যে ওয়েবসাইটটা হবে সেটা হচ্ছে কম্বিনেশন, অর্থাৎ একাধিক কাঠামো মিলে যে ওয়েবসাইটটা সেটাকে আমরা বলবো কম্বিনেশনাল কাঠামো। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি কম্বিনেশনাল কাঠামোটা আসলে কি। তো এখন আমরা এতটুকু জিনিস কম্বিনেশনাল কাঠামো বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু প্রোগ্রামিং সম্পর্কে, প্রোগ্রামিং বলতে আমাদের এই HTML সম্পর্কে আমরা একটু ধারণা নিই। খুবই বেসিক জিনিস আমাদের জানতে হবে। আমরা এখানে খুব বড় বড় কোড করব না, এখানে লিস্ট নির্ণয়ের কোড করে দেখাবো না। আমরা এখানে যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। চলো, তো ছোট বন্ধুরা থিওরিটিক্যাল টাইপের পড়া কিন্তু শেষ, আমরা কিন্তু এখন একটু প্র্যাকটিক্যাল টাইপের পড়ায় চলে আসব। যদিও আমরা থিওরিটিক্যাল গুলো প্র্যাকটিক্যাল ভাবে পড়ানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। প্রথমে আসি যে HTML টা আসলে কি। HTML টা সম্পর্কে যদি আমরা একটু জানতে যাই, HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর পূর্ণরূপ কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো HTML টা আসলে এটা ওই স্লাইড থেকে পড়া, এই সাইডে ডিটেইলস দেওয়া আছে। ওকে, দেখো এই যে HTML সম্পর্কে আমরা একটু ধারণা নিই। HTML টা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
এই HTML-টা আসলে কি কাজে ব্যবহার করা হয়? একটা ওয়েবসাইট বানানোর জন্য। একটা ওয়েবসাইট, দেখো আমরা মানুষেরা আমাদের কাঠামোটা আসলে কি দিয়ে তৈরি? আমাদের কাঠামোটা কিন্তু আমাদের কঙ্কাল তন্ত্র দিয়ে তৈরি, তাই না? কঙ্কাল না থাকলে তুমি একটা নর্মাল একটা মাংসপিণ্ড থাকতে, আর কিছুই না, তাই না? তো HTML-টা হচ্ছে এই একটা ওয়েবসাইটের কঙ্কাল, ঠিক আছে? ওয়েবসাইটের কাঠামো, কোথায় ছবি থাকবে, কোথায় ভিডিও থাকবে, কোথায় লেখা বড় থাকবে ছোট থাকবে, এই ডিসিশনটা নেওয়ার জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে আমাদের স্ক্রিপ্টিং মার্কআপ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে HTML, ঠিক আছে? HTML হচ্ছে একটা ওয়েবসাইট তৈরির জন্য একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আবিষ্কার করেন 1990 সালে। দেখো ওয়েব আবিষ্কার হয়েছে কিন্তু 1989 সালে, কে? টিম বার্নার্স-লি। এই বেটা পরের বছরই আবার আবিষ্কার করেছেন কি? HTML 1990 সালে। 1990 সালে আমাদের কে আবিষ্কার করেছেন? স্যার টিম বার্নার্স-লি HTML আবিষ্কার করেছেন। আচ্ছা, এবার আসো HTML কোড করার জন্য কি কি লাগবে। যাই হোক, এটা হচ্ছে এইচএসসি থাকলে পড়াইতে হবে, এখন আর এটা পড়াবো না। এটা দেখো, HTML এর একটা ফাইল, HTML তৈরি করতে গেলে যে এক্সটেনশনটা দিতে হয়, মানে HTML এর কোড করতে গেলে ফাইল যখন তুমি HTML কোড করবা, ওটা সেভ করার টাইমে একটা এক্সটেনশন দিতে হয়। যেমন একটা ছবির এক্সটেনশন থাকে না লাস্টে .jpg .png, HTML কোড করার পরে ওই ফাইলটা সেভ করার টাইমে তোমাকে অবশ্যই একটা এক্সটেনশন দিতে হবে, সেটা হচ্ছে .html অথবা .html না দিলেও হয়। সো .html বা .htm, এই দুটো হচ্ছে HTML ফাইলের এক্সটেনশন। ওকে, এবার আসো HTML এর স্ট্রাকচারটা কেমন হয় আমি যদি একটু বলি, যে এটা হচ্ছে, আমরা একটু হাতে কলমে করি। মনে করো এখানে যদি আমরা খেয়াল করি যে HTML এর যে টাইপের হয়, এখানে অনেকগুলো ট্যাগের সমাহার। HTML টা আসলে কি? অনেকগুলো ট্যাগের সমাহার। এখানে যদি আমরা খেয়াল করি, এই যে HTML টা হচ্ছে, মনে করো এইরকম দুইটা ট্যাগের মাধ্যমে রাখা হয় বক্সের ভিতরে। এখন এই ট্যাগগুলোর নাম বিভিন্ন রকম হয়। মনে করো এটার নাম যদি আমি বি ট্যাগ দেই, তাহলে কি হয়? এর মাঝখানে আমি যেটা লিখবো সেটা বোল্ড হয়ে যাবে, অর্থাৎ মোটা হয়ে যাবে, মোটা করে দেখাবে। যদি ট্যাগটা এরকম হয়, আই ট্যাগ হয়, তাহলে কি হবে? লেখাটাকে একটু বাঁকা করে ইটালিক করে দেখাবে। এখানে যা লিখবো সেটাকে ইটালিক করে দেখাবে। যদি এটা ইউ ট্যাগ হয়, তাহলে এখানে যা লিখবো আমি এই ইউ ট্যাগের কারণে সেটাকে আন্ডারলাইন, সেগুলোর নিচে একটা আন্ডারলাইন। যেমন মনে করো এখানে আমি নাম লিখলাম, মনে করো যে IADU, ঠিক আছে? এটা নিচে এরকম আন্ডারলাইন দেখাবে ইউ ট্যাগ। এই ট্যাগগুলো কিভাবে লেখে দেখো, এই ট্যাগগুলো হচ্ছে এরকম। শুরুর ট্যাগ বলা হয় এটাকে বলা হয় শেষের ট্যাগ। তো শুরুর ট্যাগ আর শেষের ট্যাগ একদমই সিমিলার, শুধুমাত্র এই শেষের ট্যাগে এরকম একটা ফরওয়ার্ড স্ল্যাশ, এরকম একটা স্ল্যাশ চিহ্ন দিতে হয়। এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের HTML এর ট্যাগ। তাহলে ট্যাগ আশা করি বুঝতে পেরেছো, এখানে শুরুর ট্যাগ থাকে, শেষ ট্যাগ থাকে। তা আমরা এরকম ফরম্যাটিং কয়েকটা ট্যাগ সম্পর্কে যদি আমরা একটু জানি, যে ফরম্যাটিং ট্যাগটা কি, তার আগে জানার আগে আমরা একটা জিনিস দেখি। দেখো HTML এর স্ট্রাকচারটা কেমন হয়। HTML কোড করতে গেলে আমাদের প্রথমে HTML দিতে হয়, হেড, এর মাঝে টাইটেল থাকে, এরপরে বডি থাকে। তো আমাদের এখানে এত কিছু জানতে হবে না, আমরা শুধু এটা জানি যে HTML এর মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। HTML কোডে কি থাকে? হেড আর বডি থাকে। আর আমরা ওয়েবসাইটে যা দেখতে পাই সবকিছু এই বডির মধ্যে থাকে। একটা ওয়েবসাইটে আমরা যা দেখতে পাই সেটা কোন ট্যাগের মধ্যে থাকে? বডি ট্যাগের মধ্যে থাকে। ওকে, ভালো কথা। এবার আসো আমরা হেডিং ট্যাগ সম্পর্কে একটু জানি। হেডিং ট্যাগ হচ্ছে 6টি। দেখো একটা পত্রিকা যদি তুমি পড়ো, দেখো পত্রিকার প্রথমে যেটা থাকে এটা অনেক বড় করে লেখা থাকে, ঠিক আছে? এই কি করে ফেললো মহসিন ভাই, এরকম একটা ট্যাগ। বা ফেসবুকের মধ্যে দেখবা যে এই কি করে ফেললো মহসিন ভাই, পরে ক্লিক করার পরে দেখবা যে তিনি GST বি ব্যাচের জন্য একটা কোর্স নিয়ে এসেছেন, এরকম। বাট হেডিংটা থাকলো এই কি করে ফেলো। তো তারপরে আবার মনে করো যে এরকম আবার কিছু ছোট ছোট হেডিংও থাকে। পত্রিকার মধ্যে দেখবা বড় হেডিং থাকে, একটু ছোট, আরেকটু ছোট, আরেকটু ছোট, প্রত্যেকটা জিনিসের একটা করে হেডিং থাকে। তো এই হেডিং গুলা লেখার জন্য, ওয়েবসাইটে দেখানোর জন্য আমাদের যে ট্যাগগুলো ব্যবহার করতে হয় সেগুলোকে বলা হয় হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ থাকে 6টি, সবাই লিখে ফেলো বা তোমরা হচ্ছে এখানে কমেন্ট করে ফেলো। হেডিং ট্যাগ থাকে কয়টি? হেডিং ট্যাগ থাকে হচ্ছে 6টি। আচ্ছা, সো হেডিং ট্যাগ থাকে 6টি, H1 থেকে H6। চলো আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি হেডিং ট্যাগ, তাহলে আমরা এখানে অনেকগুলো ওয়েবসাইটে যাওয়া যায়, আবার আলাদা কোড প্লে স্টোর থেকে এটার প্র্যাকটিস করার অ্যাপও নামানো যায়। আমি এখন ওইগুলো করতে বলবো না তোমাদের, এগুলো করার টাইম নেই এখন। আমি জাস্ট এখানে W3 স্কুল নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে যাব। W3 স্কুল, এখানে গিয়ে এই যে HTML এ গেলাম, যাওয়ার পরে এই যে ট্রাই ইউর সেলফে ঢুকলাম। ওকে ফাইন, এই যে দেখো এখানে কিন্তু আশা করি তোমরা দেখতে পাচ্ছ
খুবই চমৎকার ভাবে। দেখো এখানে খেয়াল করো, H1 ট্যাগের মধ্যে লেখা আছে দিস ইজ এ হেডিং, এই জন্য দেখো এখানে লেখা আছে দিস ইজ এ হেডিং। দেখো দেখাটা কিন্তু অনেক বড় আকারে আছে। এরপরে যে পি ট্যাগটা আছে এটাকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। এই দেখো পি ট্যাগের মধ্যে লেখা আছে দিস ইজ এ প্যারাগ্রাফ। সো দিস ইজ এ প্যারাগ্রাফ, এই লেখাটা দেখো এখানে যদি তুমি একটু খেয়াল করো, এই লেখাটা কিন্তু একটু ছোট আকারে দেখাচ্ছে দিস ইজ এ প্যারাগ্রাফ। এখন এই হেডিং ট্যাগটা যদি আমি দিস ইজ এ হেডিং এখানে H1 এর পরিবর্তে যদি আমি H6 দেই তাহলে কি দেখায় একটু আমরা দেখি তো। মনে আচ্ছা H6 না, মনে করো H3 দিলাম, এখানে H3 দিলাম, এই যে লাস্টে H1 এর জায়গায় আমি মনে করো যে H3 দিলাম। দেওয়ার পরে এখন আমরা একটু দেখি তো কেমন দেখায়। আর কি আটকাই গেছে কেন? এই আমি তো আটকাই গেছি, তোমরা একটু অপেক্ষা করো, দাঁড়াও। ছোট বন্ধুরা একটু অপেক্ষা করো। কি ভাই আয়াস না কেন? কেমনটা লাগে? চলে আসছে চলে আসছে। দেখো আমার ক্ষমা দেখা যায় কিনা এখন, বলো তো ক্ষমাটা দেখা যাচ্ছে? কই জানি ছিলাম, হারাই গেছে। কি রে, এটা আবার এরকম চেঞ্জ হয়ে গেল কেন? সবাই আমার লগে বন্ডামি করে রে। এটা একটু ছোট বানাই দিই না? ইয়েস, ছোট করে ফেলছি। নাইস, ওকে। ওকে, এই যে দেখো। সো এখন যদি খেয়াল করো, ক্ষমা দেখা যায়, টিং 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 হয়েছে। ওকে, এখন দেখো আমি কিন্তু এখানে H3 লিখছি, আশা করি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না, লেখাটা কি দেখতে পাচ্ছ না বলো তো? এই দেখো আমি কিন্তু H1 এর জায়গায় H3 লিখছি। এখন যদি আমি রানে ক্লিক করি দেখবে এটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আসবে। সবাই খেয়াল করো, কোন অন্য কোন দিকে তাকাবো না, অল আইজ ইন দিস, ঠিক আছে? এই দিকে তাকাও সবাই। টিং টিং, দেখছো এটা কি ছোট হয়ে গেছে? কারণ আমি হেডিংটা H3 দিয়েছি, এখন এটা একটু ছোট হেডিং দেখাচ্ছে। আমি যদি এটাকে H2 দেই, আমি যদি এখানে H3 এর জায়গায় যদি এখন আমি H2 দেই তাহলে কি হবে? একটু বড় দেখাবে, H3 থেকে একটু বড় দেখাবে, H1 থেকে একটু ছোট দেখাবে, ঠিক আছে? আমি এখানে H2 দিলাম, দিয়ে আমি আবার রান দিলাম। ওয়াও, এখন একটু বড় হয়েছে। তার মানে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। এই জিনিসটা আমরা কি, আচ্ছা, সো এরকম তুমি বলতে পারো, তুমি বলতে ভাই আমি H4 দিলে আরো ছোট, H5 দিলে আরো ছোট, 6 দিলে আরো ছোট, 7 8 9, নো, H6 পর্যন্ত কাজ করবে, এরপর আর করবে না। H6 হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ ছোট, মানে হচ্ছে ছোট, সবচেয়ে ছোট হেডিং, আর H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং। সো পরীক্ষা আসতে পারে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? H1। সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটি? H6। হেডিং ট্যাগ কয়টি হয়? 6টি হয়, H1 থেকে H6 পর্যন্ত। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। ওকে, এবার আসো আমরা ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে একটু ধারণা নেই। ফরম্যাটিং ট্যাগটা আসলে কি দেখো, ফরম্যাটিং ট্যাগ হচ্ছে সহজ ভাষায় যদি আমি তোমাদেরকে বলি, ফরম্যাটিং ট্যাগ হচ্ছে যেই সকল ট্যাগ লেখাগুলোকে ফরম্যাট, মানে সোজা ভাষায় মেকআপ ট্যাগ আর কি। মানে তোমরা মেকআপ করো না, ছেলেরা বলবে যে করি না, কিন্তু মেয়েরা তো বলবে করি। মেকআপ করার সময় কি করো? কোনো জায়গায় একটু এরকম করো, কোনো জায়গায় একটু ওই রকম করো, কোনো জায়গায় একটু ওই রকম করো। সো এই লেখাগুলোকে মাঝে মাঝে এরকম করা হয়, কোনো জায়গায় একটু মোটা করে দিতে হয়, কোনো জায়গায় একটু আন্ডারলাইন দিয়ে দিতে হয়, কোনো জায়গায় একটু বাঁকায় দিতে হয়, কোনো জায়গায় একটু ছোট বড় করে দিতে হয়। তো এই যখন গ্রহণ করবে এইসব যেসব ট্যাগ দিয়ে এগুলো করা হয় সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলে আমাদের কি, সেগুলোকে বলে আমাদের কি, চলে গেলাম যে ফরম্যাটিং ট্যাগ। সেগুলোকে আমরা ফরম্যাটিং ট্যাগ বলবো। তো এরকম অনেকগুলো ফরম্যাটিং ট্যাগ আছে, আমি তোমাদেরকে কিছু ফরম্যাটিং ট্যাগের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। এই যে দেখো ফরম্যাটিং ট্যাগ, দেখো এখানে যদি খেয়াল করো, এই ফরম্যাট হেডিং ট্যাগ তো দেখলাম, প্যারাগ্রাফ ট্যাগ, ওকে।
এবার আসে ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগ হচ্ছে যেই সকল ট্যাগ দিয়ে আমরা লেখাকে যে বি ট্যাগ, প্রথম ফরম্যাটিং ট্যাগ হচ্ছে বি ট্যাগ, এটা দিয়ে আমরা লেখাকে মোটা বোল্ড করতে পারি। এরপর হচ্ছে ইউ ট্যাগ, লেখার নিচে এরকম আন্ডারলাইন দিতে পারি। এরপর হচ্ছে আই ট্যাগ, লেখাকে এরকম বাঁকা করে দিতে পারি। এরপর হচ্ছে সুপ ট্যাগ, লেখাকে সুপারস্ক্রিপ্ট করে দিতে পারি, যেমন দেখো এর উপর স্কয়ার, টুটা কিন্তু উপরে, এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, এরকম করে দিতে পারি। বিগ ট্যাগ, লেখাকে একটু বড় করে দেখাইতে পারি। ডিল ট্যাগ মানে ডিলেট বোঝায়, লেখার মাঝখানে এরকম কেটে দেয়, এটা হচ্ছে ডিল ট্যাগ। এর পরবর্তী আছে সাব ট্যাগ। সাব ট্যাগটা কি? সাব ট্যাগটা হচ্ছে লেখার নিচে, যেমন H2O, এই টুটা কিন্তু নিচের লেখাগুলোকে বলা হয় সাবস্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্টের জন্য আমরা সাব ট্যাগ ব্যবহার করব। এই তারপরে এর উপরে স্ট্রং ট্যাগ আর বোল্ড ট্যাগের কাজ অলমোস্ট একরকম, এগুলো তোমাদের দেখতে হবে না, জাস্ট এগুলো দেখো, BUI সুপ, সাব, বিগ ট্যাগ, স্মল ট্যাগ আর ডিলেট ট্যাগ, শেষ। এখন তোমরা আমাকে অনেকে বলতেছে ভাই ডিলেট ট্যাগটা একটু দেখান না, আসলে কি এরকম পেট কেটে দেয় নাকি? তো চলো আমরা একটু দেখি। তো ডিলেট ট্যাগ যদি আমরা দেখতে যাই, মনে করো এখানে আমরা H1 এর মধ্যে যা লিখছি, ঠিক আছে, এই পি ট্যাগের জায়গায় আমি প্যারাগ্রাফ, একটা পি ট্যাগ দিয়ে বুঝা একটা প্যারাগ্রাফ, কোন একটা নির্দিষ্ট লেখা লিখতে গেলে পি ট্যাগের মধ্যে লেখে। এখন পি ট্যাগের জায়গায় আমি পি না লিখে মনে করো ডিল লিখলাম, DEL, ডিলেট ট্যাগ লিখলাম, ঠিক আছে, DEL, এবং লাস্টে কিন্তু এটা ক্লোজ করতে হবে, DEL ক্লোজ করতে হবে। আমি লাস্টে ডিলেট ট্যাগ ক্লোজ করলাম করে, এবার যদি আমি এটাকে রান বাটনে ক্লিক করি, ওমাগো দেখছো কাটি দিছে, বুঝতে পারছো যে দেখছো, এটা হচ্ছে ডিলেট ট্যাগের কাজ। তো এখন অনেকে বলতেছে ভাই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট একটু দেখান। দেখো আমি H2O লিখে একটু দেখানোর চেষ্টা করি। এটাকে আমি একটু ফন্টটা একটু বড় করি, আমার মনে হচ্ছে তোমাদের দেখতে একটু কষ্ট হচ্ছে, আমি এটাকে একটু বড় করি। ওকে, এখন আশা করি বুঝতে পারবা। মনে করো আমি এখন লিখতে যাচ্ছি H2O, কি লিখতে যাচ্ছি? H2O। তাহলে দেখো আমি এটার নিচে প্রথমে একটা পি ট্যাগের মধ্যে লিখে ফেলি H2O, ঠিক আছে, প্রথমে একটা পি ট্যাগ লিখি। তাহলে পি ট্যাগ লিখতে হলে প্রথমে আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। অ্যাঙ্গেল ব্র্যাকেট তুমি কোথায়? এই যে ওকে, ফরওয়ার্ড স্ল্যাশ কই, ফরওয়ার্ড স্ল্যাশ এই যে, ওকে। তাহলে এখানে আমরা প্রথমে একটা পি ট্যাগ দিলাম, এই যে পি দিয়ে শুরু করলাম আর পি দিয়ে আমি এটা শেষ করলাম, ভালো কথা। এর মধ্যে আমি লিখলাম মনে করো H2O, ওকে। এই দেখো পি ট্যাগের মধ্যে আমি H2O লিখছি, ঠিক আছে, এই যে দেখো পি ট্যাগের মধ্যে আমি H2O লিখছি। এখন যদি এটাকে রান করি, আমি দেখি তো এটা কি দেখা যায়, ঠিক আছে। ভাইয়া চিটাগাংয়ের ভাষাও বলে? আচ্ছা তাই নাকি? এটা চিটাগাংয়ের ভাষা ছিল? আমি তো জানি না এটা যে চিটাগাংয়ের ভাষা, ঠিক আছে, অন্য ভাষা তাহলে আপনার লগে কথা কই, আপনারা সান আর কথা বুঝেননি। এবার দেখেন পি ট্যাগের মধ্যে H2O লিখছি, দেখো H2O এরকম দেখাচ্ছে, কিন্তু কথা হচ্ছে H2O তো এরকম হওয়ার কথা ছিল না ভাই, টুটা তো নিচে থাকার কথা ছিল। তো কোনো কিছু যখন নিচে লিখতে যাও তখন সেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। উপরে মানে সুপ, নিচে হচ্ছে সাব, সুপ সাব। প্র্যাকটিস করে ফেলো আমার সাথে, সুপ সাব, সুপ সাব। আচ্ছা ঠিক আছে, বেশি করার দরকার নেই, পরে জোকার বলবে তোমাকে। এখন দেখো এই জায়গায় যদি আসো, টুকে নিচে দিতে যাচ্ছি না, টুকে তুমি সাব ট্যাগের মধ্যে ঢুকে দাও, যেহেতু নিচে নিতে হবে, টুকে সাব ট্যাগের মধ্যে ঢুকে দাও। দেখো আমি এখন টু এর আগে পিছে সাব লাগাই দিব। দেখো টু এর আগে পিছে যদি আমি সাব লাগাই দিই, এই যে SUB সাব, এই যে সাব ট্যাগ, আবার এই টু এর পরে আমি আবার একটা সাব ট্যাগ ক্লোজও করে দিলাম, ঠিক আছে, SUB সাব ট্যাগটাকে আমি ক্লোজও করে দিলাম। দেখো টুকে আমি সাব ট্যাগের মধ্যে ঢুকে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি, দেখো এই টুটা কিন্তু টুম করে নিচে নেমে যাবে, দেখো, ইয়েস, বুঝতে পেরেছো? এটা হচ্ছে সব। আর উপরে উঠাতে গেলে যেমন A স্কয়ার, তাহলে টুকে উপরে নিতে হয়, এই আর কি। যাই হোক, আমরা ট্যাগ নেওয়ার কথা বেশি না বলি, এবার আমি তোমাকে কিছু এমন কিছু ট্যাগের কথা বলি যে ট্যাগগুলো হচ্ছে আসলে এমটি ট্যাগ বলা হয়। কেন এমটি ট্যাগ বলা হয়? কারণ এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো ট্যাগ দেখছি, তোমরা যদি খেয়াল করে থাকো, প্রত্যেকটা ট্যাগের একটা শুরুর ট্যাগ আছে, শেষের ট্যাগ আছে। কিন্তু তুমি যদি খেয়াল করো যে আমাদের শুরুর ট্যাগ আছে, শেষের ট্যাগ আছে, ভালো কথা, কিন্তু এমন কিছু ট্যাগ আছে যেগুলো শুধু একটাই ট্যাগ। পি ট্যাগকে আমরা শুরু করছিলাম আবার ক্লোজ করছিলাম, কিন্তু কিছু কিছু ট্যাগ আছে যেটার একটাই ট্যাগ থাকে। তো যেমন একটা হচ্ছে ব্রেক ট্যাগ, ওই ট্যাগগুলোকে বলা হয় এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। যেমন দেখো এই যে S2 আমি এখানে শুরু করছি, আবার S2 কিন্তু আমি এখানে শেষও করছি, S2 শুরু করছি, S2 শেষ করছে, তার মানে এখানে শুরুর ট্যাগও আছে, শেষের ট্যাগও আছে। কিন্তু যদি আমি এখন এমন একটা ট্যাগ ব্যবহার করব, দেখবো এটার কোনো ইয়ে ট্যাগ লাগবে না, শেষের ট্যাগ লাগবে না, এটা শুধু একটাই ট্যাগ, সিঙ্গেল ট্যাগ।
সে ট্যাগটার নাম হচ্ছে ব্রেক ট্যাগ। তো দেখো আমি এখানে ব্রেক ট্যাগ ব্যবহার করি, বিআর ট্যাগ আর কি বলা হয়। তো আমি শুধু জাস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, এরপর আমি বিআর লিখে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, শেষ। দেখো আমি বিআর শুধু সিঙ্গেল বিআর লিখলাম, ঠিক আছে, এটা সিঙ্গেল ট্যাগ আর কি, ঠিক আছে। সিঙ্গেল বললে বলবেন আবার লাফ হয়ে উঠে থাক, এটা হচ্ছে আমাদের এমটি ট্যাগ, এই বিআর ট্যাগ। এটাকে যদি এখন রান দিই, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে একটা লাইন বাড়াই ফেলা। এটার কাজ কি? একটা লাইন বাড়াই ফেলা। দেখো আমরা কোথার পর ব্যবহার করছি, দিস ইজ হেডিং এর পরে বিআর ব্যবহার করছি না, দেখবে এখানে এই একটা লাইন বেশি গ্যাপ হয়ে যাবে। তুমি এখানে তাকাও, এখানে তাকাও, দেখছো একটা লাইন বেশি গ্যাপ হয়ে গেছে, এই হচ্ছে কথা আর কি। তো এটা হচ্ছে ব্রেক ট্যাগ। ভাইয়া নোয়াখালীর বাসায় একদিন ক্লাস নেন কাছে, তাহলে তো আর কেউ বুঝতো না আর কথা, আর আর কথা না বুঝতে হরে কইব এত হড়ালে আমরা কিছু বুঝি না, এত আইসিটি ক্লাস আমরা চাই না, এত বার করে দেন, হরে শেষ, আর তো বাত মারি দিবা তোমরা। তো এতে বলা আমরা সুন্দর ভাষায় কথা কই, নোয়াখালী অনেক সুন্দর, মানুষ বুঝেন আর কি। যাই হোক, চিড়িঙ্গা অনেক সুন্দর, সব ভাষায় সুন্দর, বেটা কোনটা সুন্দর না, সবই সুন্দর। ওকে, তো এখন আসো এখান থেকে আমরা বেরোই। তো এটা হচ্ছে এমটি ট্যাগ বলা হয়, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় এমটি ট্যাগ। তাহলে এমটি ট্যাগ কি জিনিস সেটাও আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেলাম, ভালো কথা। এবার আসো তোমাদেরকে শর্ট অল্প কয়েকটা জিনিস আমি তোমাদেরকে খুব দ্রুত বুঝাই ফেলি, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। দেখো ইমেজ কি জিনিস? ইমেজ ট্যাগ যদি কোনো ছবি অ্যাড করতে যায় ওয়েবসাইটে, সেখানে আমরা আইএমজি ট্যাগ ব্যবহার করব। মনে রাখবা ইমেজ ট্যাগেরও ইমেজে একটা সিঙ্গেল ট্যাগ, ইমেজের মধ্যে কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, এটাও হচ্ছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বলা হয়। তো কয়েকটা ফাঁকা ট্যাগের নাম আমি বলি, ব্রেক ট্যাগ, ইমেজ ট্যাগ, আরেকটা ট্যাগ আছে নাম মেটা ট্যাগ, আরেকটা ট্যাগ আছে এইচআর ট্যাগ। তাহলে আমি একটু বলে রাখি, একটা হচ্ছে ব্রেক ট্যাগ, একটা হচ্ছে ইমেজ ট্যাগ, একটা হচ্ছে মেটা ট্যাগ, আর আরেকটা হচ্ছে এইচআর ট্যাগ। এগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ, এদের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। এটা হচ্ছে একটা লাইনকে ব্রেক করে দেয়, এটা হচ্ছে ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ। মেটা ট্যাগ এটা বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ইনফরমেশনের জন্য এই মেটা ট্যাগ ব্যবহার করা হয়। আর এইচআর ট্যাগ এরকম একটা হরিজন্টাল লাইন আঁকার জন্য এই এইচআর ট্যাগ ব্যবহার করা। তুমি যেখানে এটা ব্যবহার করবা ওয়েবসাইটে এরকম একটা লাইন দেখাবে, এটা হচ্ছে এইচআর ট্যাগ, ঠিক আছে, হরিজন্টাল রুল বা হরিজন্টাল লাইন যেটাই বলে। তো এই হচ্ছে আমাদের ফাঁকা ট্যাগ গুলো। যাই হোক, এরপর আরেকটা ট্যাগ সম্পর্কে আমি আলোচনা করে দিচ্ছি, যেটা হচ্ছে হাইপার লিঙ্ক ট্যাগ, এ ট্যাগ। এই এ ট্যাগটা হাইপার লিঙ্ক ট্যাগ, এটা কিন্তু আবার এমটি ট্যাগ না, এটার ক্লোজিং ট্যাগ আছে। তো এই ট্যাগের কাজ কি? এই ট্যাগের কাজ হচ্ছে আমরা মাঝে মাঝে আসে না, কোনো একটা জায়গায় ক্লিক করলে অন্য জায়গায় চলে যায়। মনে করো কোনো একটা পোস্টের মধ্যে আমার নাম কেউ মেনশন করে দিয়েছে, হাবিবুল্লাহ লেখে, এখন ওই নামের মধ্যে যদি ক্লিক করো কোথায় চলে যাবা? নামের মধ্যে ক্লিক করলে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে চলে আসবা। সো নামের মধ্যে ক্লিক করলে আমার ফেসবুক প্রোফাইলে চলে আসছে। সো এই নামটা আসলে লিংক করা হয়েছে আমার ওয়েবসাইটের, আমার ফেসবুক পেজের সাথে বা আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে। ওই নামে ক্লিক করলে আমার অ্যাকাউন্টে তুমি চলে আসতে পারো, আমার প্রোফাইলে তুমি দেখতে পাচ্ছ। তাহলে এক জায়গায় ক্লিক করে অন্য জায়গায় চলে আসতেছে, এটাকে বলা হয় হাইপার লিঙ্ক। তো এই হাইপার লিঙ্ক বা লিঙ্ক ট্যাগ যেটা বলা হয়, নরমালি এটাকে হাইপার লিঙ্ক ট্যাগ বলা হয়। এই হাইপার লিঙ্ক ট্যাগটা হচ্ছে আসলে এই ট্যাগ। আরেকটা ট্যাগ সম্পর্কে আলোচনা করি, লিস্ট। মনে করে এরকম কোনো কিছু একটা দেওয়া আছে, 1 তারপরে 2 দিয়ে কিছু লেখা আছে, 3 দিয়ে কিছু লেখা আছে, বা স্টার চিহ্ন দিয়ে কিছু লেখা আছে, বা হচ্ছে এবিসি দিয়ে কিছু লেখা আছে, বা রোমান সংখ্যা দিয়ে কিছু লেখা আছে। তো এগুলো হচ্ছে লিস্ট। এই লিস্ট ট্যাগের জন্য ব্যবহার করা হয় এলআই ট্যাগ। লিস্ট ট্যাগের ট্যাগ কি? এলআই ট্যাগ। তার পরবর্তীতে টেবিল। টেবিল ট্যাগের জন্য কোনটা ব্যবহার করা হয়? টেবিলের জন্য হচ্ছে আমাদের জাস্ট টেবিল ট্যাগই ব্যবহার করা হয়। টেবিলের রো এর জন্য ব্যবহার করা হয় টিআর ট্যাগ, আর টেবিলের প্রত্যেকটা ডেটার জন্য ব্যবহার করা হয় টিডি ট্যাগ। এখানে আমি তোমাদেরকে একটু বুঝাই দেই। ওকে, এই যে দেখো, আচ্ছা লিস্ট বা তালিকা, এটা এখানে একটু কারেকশন আছে, তোমরা একটু কারেকশন করে নিও। লিস্ট বা তালিকা আসলে 3 ধরনের লিস্ট বা তালিকা হয়, এখানে হচ্ছে 3 করে নিও, তোমাদের পিডিএফ এর মধ্যে 2 দেওয়া আছে, একটু কারেকশন করে নিও। 3 ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর আরেকটা হচ্ছে ডেফিনেশন লিস্ট, ঠিক আছে। তো এখানে যদি খেয়াল করো, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে ইউএল ট্যাগ, অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে ওএল ট্যাগ, আর আরেকটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। তো আনঅর্ডার লিস্টের মধ্যে কোনো 1 2 3 এসব জিনিস থাকে না, এরকম বিভিন্ন চিহ্ন দেওয়া থাকে। আর অর্ডার লিস্টের মধ্যে 1 2 3 এবিসি, তারপরে হচ্ছে 1 2 3 এসব থাকে। আর ডেসক্রিপশন লিস্টে যেটা থাকে সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেমের পরে সেই আইটেমের একটা লাইন বা 2 লাইন করে বর্ণনা, যেমন টি এর পরে লেখা থাকতে পারে ব্ল্যাক ড্রিঙ্ক, কারণ এটাকে ব্ল্যাক হট ড্রিঙ্ক, এটা একটু কালো টাইপের, তারপরে হচ্ছে একটু গরম ড্রিঙ্ক, তারপরে হচ্ছে ওয়াটারের মধ্যে থাকতে পারে যে নরমাল ড্রিঙ্ক, ঠিক আছে। তো এটাই আর কি, যে এদের একটু ডেসক্রিপশন লেখা থাকে, তো ওইগুলোকে বলা হয় কি? ওইগুলোকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট। তো লিস্ট হচ্ছে এই 3 রকমের হয়ে থাকে। ওকে, তাহলে টেবিল দেখো, টেবিলের মধ্যে এই রকম দেখো, এই সোজাসুজি যে 3টা ঘর দেখতে পাচ্ছ, এদেরকে বলা হয় টেবিল রো। আর টেবিল রো এর জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটাকে বলা হয় টিআর ট্যাগ।
আর লম্বালম্বি যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় কলাম। কলামের জন্য আমাদের আপাতত কোনো ট্যাগ দেওয়া লাগে না। আর প্রত্যেকটা ঘর যেগুলো আছে, এই যে প্রত্যেকটা ঘর, এগুলো হচ্ছে টেবিলের এক একটা ডেটা। এগুলোর জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে টিডি ট্যাগ। সেগুলোকে কি বলা হয়? টেবিল ডেটার জন্য টিডি ট্যাগ ব্যবহার করা হয়। আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন নেম আর ফোন, এগুলো হচ্ছে আসলে হেডিং। এই নেম দিয়ে বুঝেছে কি এখানে কারো নাম আছে, ফোন দিয়ে এদের নাম্বার আবার ফোন দিও না, ঠিক আছে বাইরে ভাই, পরে ফোন দিলে পরে বলবো আমাদের নাম্বার কে লিক করে দিছে। যাই হোক, এখানে দেখো নেম বরাবর মানুষের নাম আছে, ফোন বরাবর ফোন নাম্বার আছে। এই নেম আর ফোন এগুলো হচ্ছে হেডিং, টেবিলের হেডিং। এদের জন্য ব্যবহার করা টেবিল হেডিং মানে টিএইচ, টি তে টেবিল, এইচ তে হেডিং, টিএইচ ট্যাগ ব্যবহার করা হয়। যাই হোক, তাহলে টেবিল কি আমরা এটা বুঝতে পেরেছি। তাছাড়া ইমেজ ট্যাগ, হাইপারলিংক আমরা বুঝতে পেরেছি। ইমেজ ট্যাগ কি? আইএমজি ট্যাগ। তার পরবর্তীতে হচ্ছে হাইপারলিংক কি? ওই যে এ ট্যাগ, এ ট্যাগ দিয়ে লিংক করা হয়। আর ব্রেক ট্যাগ কি? ব্রেক করা হয় এইচআর ট্যাগ দিয়ে, হরিজন্টাল রুল টানা হয়। এগুলো আমরা শিখেছি। এবার আসো আমার সাথে এমসিকিউ অ্যানসার দাও, দ্রুত ফটাফট আমরা কয়েকটা এমসিকিউ সমাধান করে ফেলি, ইনশাআল্লাহ তাতে আমাদের এই ক্লাসটা সমাপ্ত হবে। ঠিক আছে, বলো সর্বপ্রথম কোনটি ওয়েব ব্রাউজার? এটা তো তোমরা সবাই পারবা, তাই না? এটার আনসার কি? স্কাইপি, তাই না? আনসার কি হবে? স্কাইপি। ভাই নাম্বার অফ বলছে, সবাই একসাথে ফোন দিচ্ছে, এই জন্য তোমরা তো ইন্টারনেট ব্রেক করে ফেলবে আজকে, ইন্টারনেট না তো। যাই হোক, এই সবাই গ বলতেছে কেন? স্কাইপে হবে না বলো তো? সবাই সি বলতেছে। আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমিও বলছি অ্যান্সার তাহলে সি। ঠিক আছে, অ্যান্সার কি? ক্রোম। ক্রোম হচ্ছে আমাদের কি? ক্রোম ব্রাউজারটা হচ্ছে, ক্রোম ব্রাউজারটা হচ্ছে একটা ব্রাউজার। যাই হোক, যেমনি বলতে পারি, বুঝতে পারলে হয়েছে তোমরা। তার মানে স্কাইপি এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। স্কাইপি একটা অ্যাপ্লিকেশন, বায়োর একটা অ্যাপ্লিকেশন, ফেসবুক একটা ওয়েব অ্যাপ্লিকেশন। তার মানে এগুলো হচ্ছে কি? অ্যাপ্লিকেশন। আর ক্রোমটা হচ্ছে একটা ব্রাউজার। ডিএনএস এর পূর্ণরূপ কি? ডিএনএস এর পূর্ণরূপ হচ্ছে ডোমেন নেম সিস্টেম। কি? ডোমেন নেম সিস্টেম। বানানগুলো ভালো করে দেখে রাখো। ডোমেন নেম সিস্টেম, এটা হচ্ছে ডিএনএস এর পূর্ণরূপ। ডিএনএস এর পূর্ণরূপ কি? ডিএনএস এর পূর্ণরূপ হচ্ছে ডোমেন নেম সিস্টেম। সবাই आंसर দিবা, তাহলে মনে থাকবে বেশি। এটা যেন মাথায় থাকে, সবাই आंसर দিবা। অ্যানসার দেওয়ার মধ্যে সবাই হচ্ছে পারফর্ম করবে। এখানে এরকম হাত ধরে বসে থাকলে কোনো লাভ নাই, ঠিক আছে? তুমি এখানে মোড নিয়ে আসো না মোড না নিয়ে আসো কেউ দেখতেছে না। তো অ্যানসার করো। অ্যানসার এই জন্যই করবা, তোমার যদি ভুল হয় পরবর্তী যখন সঠিক অ্যানসারটা দেখতে পারবা তখন দেখবা তোমার কাছে সেটা খুব ভালোভাবে মনে থাকবে। আর যখন তুমি পারার পরে দেখবে সেটাই মিলে গেছে তখন আরো বেশি মনে থাকবে, কারণ তুমি সেটা পারছো, জিনিসটা একটা তোমার হচ্ছে ভালো লাগা কাজ করবে। এরপরে আসো 3 নাম্বার, ইউআরএল ওয়েব পেজের কি? ইউআরএল হচ্ছে ওয়েব পেজের একটা অ্যাড্রেস। ওয়েব পেজের অ্যাড্রেস কি? ইউআরএল। ইউআরএল দিয়ে আমরা কোন একটা ওয়েব পেজ সার্চ দিয়ে বের করি। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কোনটি? এসটিএমএল, এএসপি, জাভা না পিএইচপি? আমরা একটু আগে দেখেছি। আর এসটিএমএল এর পূর্ণরূপের মধ্যেই বলা আছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এসটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর পরবর্তীতে 5 নং প্রশ্নে আসি, ডোমেইন নেমটা আসলে কি? ওয়েবসাইটের স্বতন্ত্র নাম, সার্ভারের নাম, ওয়েব ফাইলের নাম না ফোল্ডারের নাম? এটা তোমরা বলতে পারা উচিত, ঠিক আছে? এটা পারা উচিত তোমাদের সবার। দেখি এটার উত্তরটা তোমরা একটু দাও ছোট্ট বন্ধুরা, ঝাঁকানাকা ভাবে এটার উত্তর দিয়ে দাও। খুবই নরমাল, ঠিক আছে? একদমই নরমাল একটা এমসিকিউ। এইটাই এমসিকিউটা আজকে আমি পড়াইছি, থিওরিটা ভালোভাবে ফলো করলে এটা পারা উচিত, এই জন্য আমি এটা জিজ্ঞেস করতেছি। সবাই এখনো 2 নাম্বার আছে, কিন্তু আমি 5 নাম্বারে চলে গেছি। জীবন যুদ্ধে আমি একটু এগিয়ে গেছি, তাই না? তোমরা আমার সাথে চলে আসো, অপেক্ষা করি তোমাদের জন্য। সবাই এখনো 4-এ আছে, ওকে। 5-এর অ্যানসার দাও কেউ ভাই, 5-এর অ্যানসার দাও। সানজিদা 4-এর এ, বৃষ্টি আক্তার 4-এর এ, ইসরাত জাহান 4-এর এ। এটা কি 4 না 5? এটা তো 5। এই যে তানজিনা ইসলাম দিনা সঠিক উত্তর দিয়ে ফেলেছে। সঠিক উত্তর দিয়ে ফেলেছে তানজিনা ইসলাম দিনা। ঠিক আছে, কি বলেছে? ওয়েবসাইটের স্বতন্ত্র নাম। ইয়েস, এটা হচ্ছে ওয়েবসাইটের একটা স্বতন্ত্র নাম। অনেকে অ্যানসার দিচ্ছ, ভেরি গুড ভেরি গুড। লিখা, সুজন আলী, অনেকে অ্যানসার দিচ্ছ ওয়েবসাইটের স্বতন্ত্র নাম, ভেরি গুড। IPv4 এবং IPv6 কত সিটি? ওই যে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস দুই টাইপের হয়, একটা হচ্ছে IPv4 টাইপের, একটা হচ্ছে IPv6 টাইপের। IPv4 হচ্ছে 32 বিটের, IPv6 হচ্ছে 128 বিটের। ওয়েব ও HTML এর জনক কে? ওয়েব ও HTML এর জনক কে? ওয়েব ও HTML এর জনক কি? ওয়েব ও HTML এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। ওয়েব এর জনক টিম বার্নার্স-লি, HTML এর জনক কি? টিম বার্নার্স-লি। ওয়েব আবিষ্কার করেছেন 1989 সালে, HTML আবিষ্কার করেছেন 1990 সালে। এর পরবর্তীতে দেখো টিম বার্নার্স-লির পরে বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? এটা কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি, এটা তোমরা সবাই পারা উচিত। বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন কি? বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা। কি বলবো আমরা? পিপিলিকা। ওকে,
এরপরে আসো, কোন ধরনের ওয়েবসাইট ডেটাবেজে যুক্ত থাকে? এটা আমি তোমাদের থেকে শুনতে যাচ্ছি, জানতে যাচ্ছি। বলো বলো বলো, কোন ধরনের ওয়েবসাইট এই ডাটাবেজ সংযুক্ত থাকে? ছোট বন্ধুরা দ্রুত দ্রুত বলে ফেলো, দেখি পারো কিনা। কোন ধরনের ওয়েবসাইট এই ডাটাবেজ সংযুক্ত থাকে? 9 নম্বরে আছে আমি, 9। ওয়াও, এই যে নামটার বললাম না, স্ট্যাটিক বলতেছে, স্ট্যাটিক ওয়েবসাইটের ডাটাবেজে সংযুক্ত থাকে। ওকে, আর কেউ? রিফাত বলছে ডাইনামিক, ইসরাত জাহান বলতেছে ডাইনামিক। ভেরি গুড। কি রে, আমি কি আগে আছি বেশি? আমি একটু রিলোড দেই তো, পাইনি তো, পিছনে কেন? ওকে, 9 এর বি বি বি। আচ্ছা, কেউ বলতেছে বি। একজনের সবার আগে আমি যার আনসার দেখেছি সে স্ট্যাটিক বলেছে। কি আর বলবো, ক্লাস করে যদি এখন তুমি স্ট্যাটিক বলো, আর কি বলার। ক্লাস শেষে আমাকে খুঁজে বাইর করো, কইরা আমার রাস্তার মধ্যে নিয়ে এক চিপে নিয়ে মাইরা যাবে। এত টাইম নিয়ে বুঝেছি স্ট্যাটিক আর ডাইনামিক, এরপরেও তুমি বলতেছিলে স্ট্যাটিক। দেখো, 9 এর আনসার হচ্ছে ডাইনামিক, ঠিক আছে? কারণ আমরা জানি ওয়েবসাইটে, ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেজ যুক্ত থাকে, খুবই বিস্তারিতভাবে এটা আলোচনা করে দিয়েছিলাম। এবার আসো স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, বলো তো কি? কন্টেন্ট অনির্দিষ্ট, ব্রাউজারে দ্রুত লোড হয়, ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে, ডেটাবেজ কানেক্টেড থাকে। কোনটা হবে আনসার, বলো? কোনটা অ্যান্সার, কোনটা হবে, বলো বলো। দশের ডি, মারিয়া রিম। ওকে, কি বলছে? 10-এর ডি, ডাটাবেস কানেক্টেড থাকে স্ট্যাটিক ওয়েব। দেখছো, মানে কি বলবো, স্ট্যাটিক ওয়েবসাইটে মাত্র আমি একজনকে বকা দিলাম, তারপর এখন আরেকজন আবার বলছি স্ট্যাটিক ওয়েবসাইটে ডাটাবেস কানেক্টেড থাকে। তুমি তো জীবনটা বেদনা বানা দিতেছো। এই যে সানজিদা বলছে 10-এর বি। ওকে, ভেরি গুড, ইয়েস, অ্যান্সার হচ্ছে 10-এর বি, ব্রাউজারে দ্রুত লোড হয়। কন্টেন্ট অনির্দিষ্ট, বাড়তে পারে কমতে পারে, সেটা ডাইনামিকে। ইনপুট দেওয়ার ব্যবস্থা, ইনপুট মানে তুমি কোনো কিছু দিতে পারো, তোমার ইমেল পাসওয়ার্ড এগুলো দিতে পারো, তো এগুলো তো ডাইনামিকের মধ্যেই হবে। ডাটাবেস থাকে ডাইনামিকে, ওই যে ইনপুট দিলে সেই ইনপুটগুলো নিয়ে সেভ করে, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে কি ডাইনামিকে। বাট আমাদের এখানে জানতে চাচ্ছে স্ট্যাটিক, স্ট্যাটিকের মধ্যে কি হবে? ব্রাউজার দ্রুত লোড হয়। ওকে, একজন মারিয়া রিম বলতেছে সবসময় রাইট অ্যান্সার দেই, আমি দেখি না নর্মালি, সেই বলতে যাচ্ছে। আর যখন ভুল অ্যান্সার দিছি তখন আমি দেখছি। ও, এই কথা বইলো না, পরে সবাই শুধু ভুল অ্যান্সার দিতে থাকবে। আচ্ছা, এখন দেখো 10-এর পরে 11 নং, ওয়েবসাইটের মূল পাতাকে কি বলা হয়? এই যে মূল পাতাকে তোমরা অনেক সময় মেইন পেজ বা প্রথম পেজ এগুলো বলে ফেলতে পারো, বা ওয়েব পেজ বলে ফেলতে পারো। বাট মূল পাতা, অর্থাৎ প্রথম যে পাতাটা আমরা দেখতে পাই, সেটাকে আমরা কি বলি বলো তো? ইসরাত জাহান মিম আমার কমেন্ট পড়ে নাই, যে পড়ছি, অ্যান্সার দাও দ্রুত। হোম পেজ বলা হয়, সেটাকে কি বলা হয়? 11 আনসার কি? হোম পেজ। এর পরবর্তীতে আসো, ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহার করা হয়? HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েবসাইটে হায়ারার্কিক্যাল কাঠামো কি? ওকে, এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার দাও। তাজবিয়া ইসলাম, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। 13 নম্বরের উত্তর দাও। তবে 11তে পড়েছে এখানে। তেরোর এ এ এ
সবাই বলতো হোম পেজ নির্ভর ওয়েবসাইট, এটা অবশ্যই আমি ক্লাসেই বলেছিলাম পড়ানোর সময় যে এটা হচ্ছে হোম পেজ নির্ভর ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো হচ্ছে হোম পেজ নির্ভর ওয়েবসাইট। ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কি? ওয়েবসাইটকে ওই যে তোমার 2 জিবি বা 100 MB 200 MB যে ওয়েবসাইটটা এক জায়গায় রাখতে হবে, সে যে রাখাটাকে কি কোথায় রাখা হয়? এটা রাখা হয় আসলে ওয়েব সার্ভারে, সার্ভারের মধ্যে এটা আমরা রাখি, আমি বলেছি। তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের টপ লেভেল ডোমেন কি? দেখো টপ লেভেল ডোমেন কোনগুলো? ওই যেগুলোর শেষে যেমন .com থাকে, .bd থাকে, .org থাকে, .edu থাকে, তো .info থাকে, এগুলো হচ্ছে টপ লেভেলের ডোমেন। তো এখন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই .edu থাকে, তাই না? আর অর্গানাইজেশন টাইপ হলে .org থাকে, সরকারি কোনো কিছু হলে .gov থাকে, এই আর কি কথা। তো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য .edu থাকবে। আর আরেকটা জিনিস মনে রাখবা, এই ডোমেন নেম নিয়ন্ত্রক প্রতিষ্ঠান নাম হচ্ছে ICANN, ICANN, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে 16 নাম্বার, ওয়েব পেজের বিভিন্ন অংশে ভাগ করা হয়। ওয়েব পেজের বিভিন্ন অংশকে ভাগ করা হয় কোন ট্যাগ দিয়ে? অর্থাৎ কোন ট্যাগ দিয়ে ওয়েব পেজের বিভিন্ন অংশকে ভাগ করা হয়? তো বিভিন্ন অংশকে ডিপ ট্যাগ দিয়ে ভাগ করা, এটা মনে রাখবা। মনে করো এইটুকু একটা অংশ, এখানে হচ্ছে একটা ডিটেইল কোন একটা সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবার এখানে আমি আরেকটা ডিটেইল কোন একটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, এটা একটা ডিবে থাকবে, এটা একটা ডিপ ট্যাগের মধ্যে থাকবে, এটাই আর কি। HTML এর ফাইলের এক্সটেনশন কোনটি? এটাও আমরা দেখেছিলাম। HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে .html। HTML ফাইলের এক্সটেনশন কি হবে? .html। 18 নাম্বার, ওয়েব পেজে লিংক করার ট্যাগ কোনটি? ওয়েব পেজ লিংক করার ট্যাগ কোনটি? অর্থাৎ একটা ওয়েব পেজকে যদি আমরা লিংক করতে চাই তাহলে কোন ট্যাগ ব্যবহার করতে হবে? ওয়েব পেজে লিংক করার ট্যাগ হচ্ছে এ ট্যাগ। এ ট্যাগ হচ্ছে ওয়েব পেজকে লিংক করার ট্যাগ। ওয়েব পেজ লিংক করার ট্যাগ কোনটি? ওয়েব পেজ লিংক করার ট্যাগ হচ্ছে এ ট্যাগ। ভাইয়া কি আটকে গেল? ভাইয়া আটকে নাই, তুমি তোমার মোবাইল আটকে গেছে, ঠিক আছে, মোবাইলকে ছুটাও। HTTP এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। দেখো অ্যান্সার হচ্ছে এটা, ডি নাম্বার, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই যে ডি নাম্বার, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হবে অ্যান্সার। এরপরে দেখো 20 নাম্বার, HTML এর চিহ্ন কোনটি? কোনটা ব্যবহার করে? অবশ্যই আমরা এই অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করে থাকি, তাহলে এটা হবে অ্যান্সার। হেডিং ট্যাগ কয়টি? দ্রুত এই 21 এর অ্যান্সার সবাই দিবা। হেডিং ট্যাগ কয়টি বলো? একুশের আনসার কি হবে? 21-এর 6টি। এই যে বলেছে সাইমা খাতুন, রিকা বলে দিছে 6টি, হাফসা, সঞ্জিদা। 21-এর আনসার বলতেছে সি, 6টি। ভেরি গুড। H1 থেকে H6 পর্যন্ত সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1, সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে H6। চাঁদনি, আবরা, তারপর হচ্ছে মহসিনারা। ওকে, ভেরি গুড। ঐশী, ইয়েস, 6টি। আনসার কি? আনসার হচ্ছে 6টি। HTML এর পূর্ণরূপ এটা আমরা দেখছিলাম, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ক্লোজিং ট্যাগ থাকে না বা এমটি ট্যাগ, ওই যে সিঙ্গেল ট্যাগ বলতেছিলাম, বলো সেই সিঙ্গেল ট্যাগ কোনটি? দেখি এটার অ্যান্সার কে দিতে পারে, এটার অ্যান্সারটা আমি দেখবো। মিড সাব্বির, 6টি 6টি। আচ্ছা, এটার অ্যান্সার দাও, দেখি এটার অ্যান্সার কয়জন দিতে পারে। সঞ্জনা পড়তেছে, পড়তেছে বলো। আমার কমেন্ট পড়েন না, নাজমুল হক, এই যে ভাইয়া পড়ছি, আসলে যেগুলো দেখতে পাই সেগুলো আসলে পড়ি, ঠিক আছে, চোখের সামনে যেটা পড়ে। মিম ভাই একটা কমেন্টও দেখে না। ঐশী, একটু আগে তোমার নাম বললাম, আয় হায় রে ঐশী রে। সুমাইয়া খাতুন, 23-এর এ। আচ্ছা, এটাতে কে বলতেছে ইমেজ ট্যাগ? নাবা বলতেছে ইমেজ ট্যাগ, রাজ বলতেছে ইমেজ, তারপর হচ্ছে সাইমা খাতুন বলতেছে বি, নূরজাহান বলতেছে বি, রিপা বলতেছে বি আর, রামিসা তাবাসুম বলতেছে আইএমজি ট্যাগ, রিপা আক্তার বলতেছে এ ব্রেক ট্যাগ। ওকে, ঐশী বলতেছে 23-এর বি, এটা কত নাম্বার? 23 নাম্বার, হ্যাঁ। তারপরে হচ্ছে চাঁদের আলো ইমেজ ট্যাগ। কনফিউশন, তাসলিম দিনা কনফিউশনে ফেলা দিছে, আয় হায় হায় রে। পায়েল ইসলাম বলতেছে ইমেজ ট্যাগ, ব্রেক ট্যাগ।
এটা কিন্তু আজকে ক্লাসে পড়াইছি, ভুলে গেলে হবে না সুমাইয়া, আজকে ক্লাসে এগুলো পড়াইছি, ঠিক আছে? একজনে বলছে দুইটা অ্যান্সার হবে এবি, বিশদ সিন্ধু বলছে এ বি সি হবে। বিশদ সিন্ধু যেহেতু অ্যান্সার দিয়ে ফেলছে, আমরা আর কিছু বলতেছি না, অ্যান্সার তিনটাই হবে। এটা একটু চালাকি করে এই এমসিকিউটা আমি রাখছি যে তোমরা দেখি কতটা কনফিডেন্ট নিজের উপরে। কিন্তু ওই যে বিশদ সিন্ধু শেষ পর্যন্ত কনফিডেন্ট হতে পারলো। সানজিদাও মনে হয় এখন অ্যান্সার দিল, ভেরি গুড। তাও আরেকজনে বলছে পি বাদে সবগুলো নামটা পড়তে পারি না। যাই হোক, এ বি সি, ব্রেক ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, ইমেজ ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না, এইচ এর কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, শুধু পি ট্যাগে থাকে। তার মানে অ্যান্সার এ বি সি তিনটে হবে। যদিও এমসিকিউতে এরকম আসবে না তোমার, তোমার হচ্ছে এটাকে কি বলা হয়, একটাই অ্যান্সার থাকবে এরকম। তো 24 এর অ্যান্সার কি হবে বলো, 24 এর অ্যান্সার কি হবে? আমরা একটু শেষ পর্যায়ের দিকে চলে আসছি, আমরা একটু রিল্যাক্সে পড়ি, সমস্যা নাই। বলো 24 অ্যান্সার কি হবে? H2O কোনটা হবে? এই কোডের জন্য এই যে সুপ ট্যাগের ভিতরে 2 ঢুকাই দিছি, এটার অ্যান্সার কি হবে? 24 এর অ্যান্সার কি হবে? আচ্ছা, সিটি বলতেছে 24 এর গ গ এইচ স্কয়ার ও হবে। আচ্ছা, তারপর আর কেউ কিছু বলে কিনা? 24 এর সি সি, সবাই সি বলতেছে। উম্মে কুলসুম, আমি তিনটাই বলতে চেয়েছিলাম কিন্তু সবার দেখে আমি ভুল বলে ফেলছি। এটাই পরীক্ষার হলেও এরকম হয়, তো নিজে যেটা কনফিডেন্ট সেটার মধ্যে থাকবা। 24 এর সি, আহা, কেউ কি তোমরা ডি বলবা না? 24 এর ডি কেউ একটু বলো না, 24 এর ডি কেউ একটু বলো। এই যে সাইদুল ইসলাম ব্যাপারী 24 এর ডি বলতে বলছে, সে 24 এর ডি বলে ফেলছে। সাইদুল ইসলাম ব্যাপারী সাহেব, আপনি একটু দেখেন এটার অ্যান্সার কিন্তু সি। কেন? কারণ দেখো এখানে যদি খেয়াল করো, এখানে আছে সুপ ট্যাগ, ঠিক আছে? এই জায়গায় কি লেখা আছে? সুপ। প্রশ্নটা ছিল এখানে সুপ ট্যাগ। এখানে যদি খেয়াল করো, এই যে সুপ মানে কি? সুপ মানে উপরে বোঝায়, তাই না? উপরে থাকবে, উপরে থাকবে। তার মানে এটা অ্যান্সার হবে H2, উপরে থাকবে ও। সাব মানে নিচে, মনে আছে আমি বলছিলাম সুপ সাব, সুপ সাব। তার মানে সুপের কারণে এটা টুটা উপরে থাকবে। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে পরবর্তীতে প্রশ্নটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্সারের পেজে এখানে সুপের জায়গায় সাব হয়ে গেছে ভুলে, এই জায়গায় কিন্তু সাব না, এই জায়গায় এই বিটা পি হবে, ঠিক আছে? যদি আমি তোমাদেরকে এটাই দেখাইছিলাম সুপ, তার মানে অ্যান্সার হচ্ছে কি সি হবে অ্যান্সার। এই এ বিটাকে তোমরা একটু পি কারেকশন করে নিও, ঠিক আছে? এটা হবে কি পি, এই যে এটা পি হবে, ঠিক আছে? এটা পি হবে সুপ ট্যাগ, ওকে। তো যাই হোক, এটা আশা করি তোমরা ক্লিয়ার হলো। সুপ ট্যাগ হলে টু উপরে হবে, সাব হলে নিচে হইতো আর কি। নিচের কোনটি সঠিক? আচ্ছা, নিচের কোনটি সঠিক এটা হচ্ছে আমরা এখান থেকে এখন একটু নির্ণয় করার চেষ্টা করি। নিচের কোনটি সঠিক এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে বলছে যে এ ট্যাগের কাঠামোটা আমি তোমাদেরকে একটু এখানে আগে বলেই নিয়ে রাখি। এ ট্যাগের কাঠামোটা হচ্ছে দেখো এ ট্যাগের কাঠামো হচ্ছে এই যে এ ট্যাগ। আমি বলছিলাম কি এ ট্যাগের মাঝখানে আমরা যেটা লিখবো, মনে করো এখানে মনে করো আমি আমার আইডির নাম কি হাবিবুল্লাহ, ঠিক আছে? আমি জাস্ট এখানে আমার আইডির নাম লিখে ফেললাম, এরপরে এই ট্যাগটা কি ক্লোজ করে দিলাম। এখন এটাতে ক্লিক করলে কোথায় যেতে হবে? আমার অ্যাকাউন্টে যেতে হবে না? এখন আমার অ্যাকাউন্টে কিভাবে যাবে সে? এই এর পরে এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, HREF। HREF লেখার পরে একটা ইকুয়াল চিহ্ন দিতে হয়, এরপর ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের মাঝখানে তোমার লিখতে হয় কি জানো? ওই আমার অ্যাকাউন্টের লিঙ্কটা, ঠিক আছে? facebook.com/habibullah এরকম। তো ওই লিঙ্কটা হচ্ছে এই জায়গায় লেখা থাকবে। তো দেখাবে কি, যারা ওয়েবসাইটে ঢুকবে তারা দেখবে এই হাবিবুল্লাহ লেখাটা, বাট তারা যখন ক্লিক করবে তারা এই HREF এর পরে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে চলে যাবে। তাহলে এখন এখানে কোনটা সঠিক দেখো তো। এখানে দেখো, এখানে এ ট্যাগ দেওয়া আছে, এর কোনো ক্লোজিং ট্যাগ দেওয়া নাই, বাট এ ট্যাগের কিন্তু ক্লোজিং ট্যাগ আছে, তার মানে এক নাম্বার তো হবে না। দুই নম্বরে ক্লোজিং ট্যাগ আছে, ঠিক আছে? href এর পরে ইকুয়াল দেওয়া আছে, ডাবল কোটেশনের ভিতরে কি দেওয়া আছে? ইউআরএল, মানে এখানে লিংকটা থাকবে। ইয়েস, এটা সম্ভবত আমাদের, আমরা আশা করছি অ্যানসার। এখানে দেখো এ ট্যাগ দেওয়া আছে, href দেওয়া আছে, ইউআরএল ডাবল কোটেশনের মধ্যে হয় সেটা দেওয়া নাই, এরপর একটা ক্লোজিং ট্যাগ দেওয়া লাগে সেটাও দেওয়া নাই। এখানে দেখো এর মধ্যে কি, এর কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটার কোনো শুরুর ট্যাগ নাই, কিছু এই যে এখানে এই চিহ্নটা নাই, কিছু নাই। তার মানে অ্যানসার আমাদের আসলে কি হবে? বি হবে অ্যানসার। অ্যানসারটা কি? অ্যানসার হচ্ছে বি। এই যে অনেকে খ নাম্বার বলেছো, হাবিব তামান্না ইয়াসমিন বলেছে, তারপর হচ্ছে মহসিন আরা আক্তার বলেছে, মেহরিন বলেছে, তামান্না ইয়াসমিন, উম্মে হাবিবা, মারিয়া রিম, নাবা, ওকে ভেরি গুড। আলী হোসেন খান, অনেকে অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ।
এবার আসো ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সবকিছুকে কি বলে? দেখো একটা ট্যাগ মনে করে যে পি ট্যাগ, এই যে পি ট্যাগ এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এর মাঝখানে যা আছে এখান থেকে শুরু করে একদম এখান পর্যন্ত এই পুরোটাকে একসাথে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো HTML এর একটা এলিমেন্ট বা উপাদান, ঠিক আছে? কি বলবো? HTML আর আরেকটা বলতে পারি এটা হচ্ছে কন্টেন্ট, পুরা কন্টেন্ট, এটাও কন্টেন্টও বলা যায়। টিআর ট্যাগ দ্বারা কি বোঝায় মনে আছে? টিআর ট্যাগ দ্বারা কি বোঝায় আমি বলেছিলাম, টিআর ট্যাগ দ্বারা টেবিলের রো মানে সারি বোঝায়। টিআর ট্যাগ দ্বারা টেবিলের রো বা সারি বোঝায়। এর পরবর্তীতে একটি পেজের সাথে অন্য পেজের সম্পর্ক, এই যে একটা পেজ একটা জায়গায় ক্লিক করলে অন্য জায়গায় চলে যায়, এটাকে কি বলবো আমরা? লিংক, জয়েন, হাইপারলিংক না ট্যাগ? অনেকে লিংক বলে দিতে পারে, বাট आंसर হবে কি? হাইপারলিংক। এর পরবর্তী প্রশ্ন, আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য কয়টি অক্টেটের প্রয়োজন? 4টি অক্টেটের প্রয়োজন। কয়টি অক্টেটের প্রয়োজন? 4টি অক্টেটের প্রয়োজন। www এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। HTTPS এর এস টা কি? দেখো HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই এস দিয়ে কি বোঝায়? এস দিয়ে আসলে বোঝায় যে সিকিউরিটি। এস দিয়ে কি বোঝায়? এস দিয়ে বোঝানো হয় সিকিউরিটি। তার মানে HTTP এর এস হচ্ছে সিকিউরিটি। নিচের কোনটি সঠিক? ইমেজ ট্যাগ, দেখো ইমেজ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। এখানে ক্লোজিং আছে মানে এটা হবে না, এখানেও ক্লোজিং দেখাচ্ছে এটা হবে না। তার মানে आंसर হচ্ছে 1 আর 4 এর যে কোনো একটা হবে। তো ইমেজ ট্যাগ লেখার নিয়ম হচ্ছে ইমেজ IMG লেখার পরে একটা স্পেস দিয়ে একটা অ্যাট্রিবিউট লিখতে হয় যেটার নাম হচ্ছে এসআরসি, সোর্স। এখানে লোকেশন দেওয়া আছে, এটা হবে না, এসআরসি দিতে হয়। এসআরসি মানে সোর্স, ইমেজটা সোর্স কোথায়, কোত্থেকে আমি ইমেজটা পাবো? এরপর ইকুয়াল চিহ্ন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে ওই লোকেশনটা, ওই ইমেজটার লোকেশন কোথায় আছে সেটা বলে দিতে হয়, একটা লিংক দিয়ে দিতে হয়, বা কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারের লিংক দিয়ে দিতে হয়, ইমেজের নাম দিয়ে দিতে হয়। তার মানে এসআরসি সোর্স থাকবে আগে, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে ওই পাথটা বলা থাকবে, কোন পাথে গিয়ে এটাকে খুঁজে বের করবে। তার মানে অ্যান্সার হচ্ছে কি? এ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এ। অর্ডার লিস্টেড ট্যাগ কোনটি? ওএল ট্যাগ, এটা আমরা সবাই জানি। এরপরে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1। আমরা জানি সবচেয়ে বড় হেডিং ট্যাগ কি? H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ। ওয়েব পেজের প্রধান অংশ কয়টি? ওয়েবসাইটের প্রধানত অংশ কয়টি? দুইটি, এটা আমি বলেছিলাম ক্লাসে। একটা হচ্ছে আমাদের হেড আর একটা হচ্ছে কি? বডি। হেড ও বডি, প্রধানত অংশ হচ্ছে দুইটি, হেড ও বডি। এরপর 36, ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউআরএল পূর্ণরূপ হচ্ছে আচ্ছা এখানে আছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, তার মানে আমাদের এখানে হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা অনেক জায়গায় থাকতে পারে ইউনিভার্সাল, ঠিক আছে? ইউনিভার্সাল থাকলে ইউনিফর্ম থাকবে না, যে কোনো একটা হয়ে যাবে। শেষ আমাদের আজকের পড়া এখান পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। পরবর্তী ক্লাস হচ্ছে পরশুদিন, তাই না? পরশুদিন আমাদের পরবর্তী ক্লাস। ইনশাআল্লাহ পরশুদিন তোমাদের সাথে নতুন আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এক এক দিন আমরা এক একটা অধ্যায় শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমাদের ক্লাস ফাইনালি শেষ। বলো, কিছু জানার থাকলে বলো। আইসিটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমাকে নক দিতে পারো, সমস্যা নাই, আমি রিপ্লাই করে দিব তোমাদের যতটুকু সম্ভব পারে। আর এখানে বসলে তো আমার শুধু কল্লা দেওয়া যায়। যাই হোক, যতটুকু সম্ভব আমি হেল্প করার চেষ্টা করবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আর এটার পিডিএফটা তোমরা উইদিন 30 মিনিটসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা। ইউনিভার্সাল, একজন বলছে ভাই গততে ইউনিভার্সাল ছিল। ইউনিভার্সাল ছিল ঠিক আছে, কিন্তু এখানে লোকেশন ছিল, লোকেটর না, ঠিক আছে? তো অ্যানসার এখানে কিন্তু লোকেটর হবে। দেখো এটার ইউনিফর্ম রিসোর্স লোকেটরই এখন চলে, এটাই হয়, কিন্তু আগে একসময় বইতে ছিল ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, ঠিক আছে? তো তোমার যদি চারটা অপশনের মধ্যে হয় ইউনিফর্ম রিসোর্স লোকেটর থাকবে, না হয় ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ভালো করে দেখো, লোকেটর কিন্তু রিসোর্স লোকেটর, এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু এরকমই থাকবে। আর এখানে ইউনিফর্ম থাকতে পারে বা ইউনিভার্সাল থাকতে পারে, যেটা থাকবে সেটা অ্যান্সার হবে। এখানে যদিও ইউনিভার্সাল ছিল, কিন্তু এখানে কিন্তু লোকেটর ছিল না, এই জন্য হয় না। আর ইউতে অবশ্যই আইসিটি কোশ্চেন হয়। ঠিক আছে, তো কারো কোনো প্রশ্ন রাখতে গেলে আমরা আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে।
ওকে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।